স্যার এখন পাচ্ছি। ওকে, শোনা যাচ্ছে স্যার, সাউন্ড স্যার। থ্যাংক ইউ। Okay, my dear friends, today's chapter is a very interesting chapter. This is required for every of the person who are related to the business, especially in the employment, or who is the employee or employer. Both are required. The chapter law of employment. This is a very interesting chapter and very helpful for our practical life or our day-to-day life. So we are happy that we have such types of arrangement, that is especially the virtual class. So I want to start this class. This is the chapter law of employment. So you are very enjoyable chapter. Most probably all of you are very much familiar to these terms. Law of employment. Law of employment কি আমরা বুঝি নাকি? ল অফ এমপ্লয়মেন্ট হচ্ছে যে আমরা যখন এমপ্লয়মেন্ট করব সেই এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কি পরিমাণ আইনগুলার রিক্রুটমেন্ট হবে। আমাদের যে চ্যাপ্টারগুলো আমরা সেট আপ দিচ্ছি, আমাদের চ্যাপ্টারগুলো কিন্তু আপনার একটা জিনিস দেখবেন যে একটার সাথে ক্রোনোলজিক্যালি মিল আছে। যেমন প্রথমেই আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ইথিক্স। ইথিক্সের পরবর্তীতে আমরা চলে গেছি যে হ্যাঁ আমাদের এটা বেসিক ফান্ডামেন্টাল গেল, তার পরবর্তীতে গেল আমাদের গভর্নেন্সের পরবর্তীতে আসলো আমাদের কন্ট্রাক্টের পরে ল অফ কন্ট্রাক্টের পরে আমাদের আছে যেটা হচ্ছে সেল অফ গুডস অ্যাক্ট। ল অফ কন্ট্রাক্ট করলাম, তারপর আমার গুডস সেল করতে হবে, করতে হবে, তার পরবর্তীতে আমার এখানে আসতেছে এমপ্লয়মেন্টটার ক্ষেত্রে আমার এমপ্লয়ি এবং এমপ্লয়ার বোথ রিকোয়ার্ড সাম গাইডলাইন, সেটা আমাদের রুলস রেগুলেশনগুলো কি। এখন আমি যদি এমপ্লয়মেন্ট করতে যাই, আপনি কিন্তু খেয়াল করতে হবে এমপ্লয়মেন্ট করতে গেলে প্রথমে কিন্তু আমার ইথিক্স লাগবে, ঠিক আছে? ইথিক্স লাগবে, কর্পোরেট গভর্নেন্স লাগবে, তারপর যে ল বাংলাদেশে এক্সিস্টে আছে আদার যে ল সেই ল আপনার মানতে হবে, তারপর কন্ট্রাক্ট আপনার পালন করতে হবে। দেন আপনি এমপ্লয়মেন্ট যেহেতু হচ্ছেন সেহেতু এখানে সেলসের কোশ্চেন থাকবেই, সেই সেলস গুডস সোল্ড অ্যাক্ট আপনার পালন করতে হবে। সর্বশেষ হচ্ছে এমপ্লয়মেন্ট রিলেশনশিপ বিল্ড আপের জন্য আমাদের দেশে যেটা আছে সেটা হচ্ছে লেবার ল, ঠিক আছে? আমরা লেবার লটা ডিটেলসে যদি আমরা চেষ্টা করবো কিছু করার জন্য, যদি ডিটেলস নাও পড়তে পারি, আমার এখানে যে হাইলাইটগুলো আছে সেই হাইলাইটগুলো আপনারা দেখবেন, ঠিক আছে? এমপ্লয়মেন্ট আমার স্লাইডগুলো আগে দেখছি, তারপর আমরা নেক্সট ক্লাসে আমাদের ওই ডাইরেক্ট লেবার ল 2006 আমরা ওখানে চলে যাব, ওখান থেকে আমাদের পয়েন্টগুলো দেখবো, ওখান থেকেই আমার স্লাইডটাও ঠিক ওই অ্যাক্ট থেকে নেওয়া, ঠিক আছে? লেবার অ্যাক্ট 2006 যেটা, সেখান থেকে আমার স্লাইডের অনেকগুলো পয়েন্টই নেওয়া। তাহলে আমরা এখানে মেন মেজর যে ফ্যাক্টরগুলো সেগুলো আমরা দেখতেছি। হ্যাঁ, এমপ্লয়মেন্ট কি? এমপ্লয়মেন্ট রিলেশনশিপ অ্যারাইজেস when one person supplies skill and labor to another, ঠিক আছে, in return for payment. This may be for fixed or indefinite period or to complete a particular job. এমপ্লয়মেন্ট রিলেশনশিপটা কিভাবে তৈরি হয়? যখন একজন লোক, দেখেন ওয়ান পার্সন বলতে যে সাপ্লাই করে তাকে বলে এমপ্লয়ি। আমরা যারা চাকরি করি আমরা হচ্ছে সাপ্লাই, স্কিল অ্যান্ড লেবার সাপ্লাই দিই, স্কিল অ্যান্ড লেবার সাপ্লাই করি, হ্যাঁ, টু অ্যানাদার, অন্য আরেকজনকে, তাকে বলা হয় এমপ্লয়ার। যে লেবার আমার কাছ থেকে রিসিভ করলো সে হচ্ছে এমপ্লয়ার। রিটার্ন ফর পেমেন্টের বিনিময়ে আমরা কিন্তু খালি শুধু আমরা লেবার এবং স্কিল সাপ্লাই করি না, আমরা পেমেন্টের বিনিময়ে সাপ্লাই করি। দিস মে বি ফর ফিক্সড, অনেকের ক্ষেত্রে ফিক্সড থাকে, হ্যাঁ, 10,000 টাকা, 20,000, 50,000, 1 লক্ষ, যার যত সে ফিক্সড থাকে। আবার অনেকের ক্ষেত্রে কি থাকে, অ্যামাউন্টটা, আবার অনেক ক্ষেত্রে হচ্ছে টাইম পিরিয়ডটাও ফিক্সড থাকে, যে আমি 2 মাসের জন্য, 2 দিনের জন্য, অথবা একটা পার্টিকুলার জবের জন্য, অথবা ইনডিফিনিট পিরিয়ডের জন্য। হ্যাঁ, আমরা যারা কেরিয়ার গঠন করি আমরা সাধারণত ইনডিফিনিট পিরিয়ডের জন্য আমরা সার্ভিস দিয়ে থাকি। হ্যাঁ, আবার যারা আপনার ফিক্সড পিরিয়ড, যেমন একটা প্রজেক্টের জন্য, পার্টিকুলার জবের জন্য হতে পারে, অথবা আমি 1 বছরের জন্য আমি রিক্রুট হলাম, সেখানে ফিক্সড পিরিয়ডের জন্য হতে পারে। এ হচ্ছে এমপ্লয়মেন্ট রিলেশনশিপ। তাহলে আমরা এই ক্ষেত্রে কোনো বোঝার কোনো প্রবলেম নাই। এমপ্লয়মেন্ট রিলেশনশিপ অ্যারাইজেস কখন? যখন ওয়ান পার্সন সাপ্লাই স্কিল অ্যান্ড লেবার, ওয়ান পার্সন
supply skill and labor to another, হ্যাঁ, in return for payment, যিনি যার স্কিল এন্ড লেবার সাপ্লাই করে তাকে বলা এমপ্লয়ি, আর যার কাছে স্কিল এন্ড লেবার সাপ্লাই করে সে হচ্ছে এমপ্লয়ার। ঠিক আছে, the relationship is primarily contractual. The relationship is primarily contractual and rules relating to the formation and discharge of contract apply equally to contracts of employment as to other types of contract. ঠিক আছে, এখানে বলছি আমি একটু আগে যে কথাটা বলছি যে কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্টের লটা অ্যাপ্লাই করা হবে, সাথে আদার্স যে টাইপসের যে কন্ট্রাক্টের যে ল আছে সেগুলোও কি করতে হবে, আমার ফুলফিল করতে হবে। Different acts regulate specific aspects of the employment and often cannot be contracted out of even with the consent of the employee. ঠিক আছে, ডিফারেন্ট অ্যাক্ট, বিভিন্ন আইন আপনাকে রেগুলেট করবে স্পেসিফিক অ্যাসপেক্ট অফ দ্য এমপ্লয়মেন্টের স্পেসিফিক অ্যাসপেক্টগুলো, অ্যান্ড ওপেন ক্যান নট বি কন্ট্রাক্টেড আউট অফ দ্য ইভেন্ট উইথ দ্য কনসেন্ট অফ দ্য এমপ্লয়ি কনসেন্ট ছাড়া অন্য ইভেন এমনও হয় যে এমপ্লয়ির কনসেন্ট ছাড়াও আপনি কাজগুলো করতে পারবেন না। অন্যান্য আইনও মানতে হবে, আপনার ল অফ এমপ্লয়মেন্টও মানতে হবে, প্লাস হচ্ছে আপনার এমপ্লয়ের যে কনসেন্ট সেটা আপনার নিতে হবে। দেন আমার এখানে কোশ্চেন আসতেছে যে তাহলে এমপ্লয়ি কি? এমপ্লয়িজ আর পেইড এজ স্যালারি। একটু আগে যেটা বললাম, এমপ্লয়িজ আর পেইড এজ স্যালারি, এমপ্লয়িকে স্যালারি পেড করা হবে, অর আওয়ারলি, তাকে আওয়ারলি বেসিসে দেওয়া হবে, অন কমিশন বেসিসে হতে পারে, এমপ্লয়ি কমিশন বেসিসে হতে পারে, অর এ কম্বিনেশন, অথবা সবগুলো কম্বিনেশন, এন্ড মে বি সাবজেক্ট টু ওভারটাইম, এবং সেখানে আপনার ওভারটাইমের সাবজেক্ট থাকতে পারে। ঠিক আছে, এমপ্লয়ি তার ট্যাক্স অন দেয়ার ইনকাম, এমপ্লয়ি তার ইনকামের উপর ট্যাক্স দিবে, এন্ড ইউ মাস্ট অলসো উইথহোল্ড ইনকাম ট্যাক্স ফ্রম দেম। হ্যাঁ, employees are hired to perform specific work at the direction of the employer. For the employee, the company withholds income tax, social security, Medicare for wages paid. ঠিক আছে, এই হলো এমপ্লয়ি কথা বললাম আমি। এমপ্লয়িটা কি? তাহলে এমপ্লয়ি হচ্ছে তাকে স্যালারিড পারসন, তাকে আওয়ারলি হতে পারে, তাকে অন কমিশন বেসিস হতে পারে, অর কম্বিনেশন হতে পারে। ঠিক আছে, অথবা তার এবং সাথে এবং কি থাকবে এখানে ওভারটাইম থাকবে। এমপ্লয়ির কাছ থেকে ট্যাক্স কাটা হবে, এমপ্লয়ির কাছ থেকে একটা ফাইল উইথহোল্ডিং ট্যাক্সের ফাইল থাকবে, সোশ্যাল সিকিউরিটি তাকে দেওয়া হবে, হ্যাঁ, তাকে মেডিকেয়ার দেওয়া হবে, এইসব তাকে মজুরি হিসেবে প্রদান করা হবে। এই হচ্ছে এমপ্লয়ি। তাহলে এমপ্লয়িকে আমরা এইখানে ডেফিনিশন যেগুলো আছে সেগুলো তো আছেই, আমরা নর্মালি যা জানি সেটাও কি এগুলোর সাথে ম্যাচ করে, 100% ম্যাচ করবে। ইন্ডিপেন্ডেন্ট দেন আছে কন্ট্রাক্টর। এই কন্ট্রাক্টরটাও আমাদের ল লেবার ল যেটা, অথবা আমাদের যে ল অফ এমপ্লয়মেন্ট সেগুলো মেনে চলতে হবে। কন্ট্রাক্টর হচ্ছে এখানে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর। ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর আর টাইপিক্যালি গিভেন এ জব, কন্ট্রাক্টরদেরকে একটা স্পেসিফিক একটা জব দেওয়া হয়, অর প্রজেক্ট দেওয়া হয় টু ওয়ার্ক অন উইথাউট বিং কমপ্লিটলি কন্ট্রোল অন হোয়েন অ্যান্ড হাউ টু ডু ইট বাই দ্য কোম্পানি। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরকে তাকে কোনো স্বাধীনতা দেওয়া হয় যে সে কিভাবে করবে, কখন করবে, কিভাবে করবে, নির্দিষ্ট টাইমের ভিতরে সে এই জবটা সে কমপ্লিট করবে, অথবা তার প্রজেক্টটাকে কমপ্লিট করবে। সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর। আর এমপ্লয়ির ক্ষেত্রে বাধ্যবাধকতা হচ্ছে কি, সেই কোম্পানির স্যালারিড পার্সন থাকে, হ্যাঁ, কিন্তু কন্ট্রাক্টর স্যালারিড পার্সন না, তাকে স্পেসিফিক একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয়, এই জবটার জন্য সে কাজ করলে সেই জবটার জন্য বিনিময়ে এত টাকা পাবে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর পে ইজ নট সাবজেক্ট টু উইথহোল্ডিং সাচ এজ ইনকাম ট্যাক্স। এই যে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের ক্ষেত্রে ইনকাম ট্যাক্সটা কাটা হয় না, কিন্তু তার কাছ থেকে যে কন্ট্রাক্টরের যে ট্যাক্স আছে, ব্যাট আছে, সেগুলো কাটা হবে, কিন্তু ইনকাম ট্যাক্স কাটা হবে না। তার কত ইনকাম হলো সে অনুযায়ী তার স্ল্যাব ইনকাম ট্যাক্স কাটা সেটা হবে না। সোর্স ট্যাক্স কাটা হয়, কিন্তু সেটা ইনকাম ট্যাক্স না। ইন এডিশন টু কম্পেনসেশন, ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরস হ্যাভ মোর অটোনমি ইন দ্য ওয়ার্ক দে পারফর্ম। ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর সে যে কাজটা করবে সেখানে সে স্বাধীনভাবে কাজ করতে পারে। ফর দ্য ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, দি কোম্পানি ডাজ নট withhold tax. Employment and labor law also do not apply to independent contractor. ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের ক্ষেত্রে এমপ্লয়মেন্ট লেবার ল সবসময় সবকিছু প্রযোজ্য হয় না। ঠিক আছে, এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের সাথে একটু পার্থক্যটা সেটা
এমপ্লয়মেন্ট ল অ্যাপ্লিকেবল নয়। টার্মস অফ এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্টের টার্মস গুলা কি? যে টার্মস অফ এমপ্লয়মেন্ট ডিটেইলিং দ্য রাইটস এন্ড ডিউটি। টার্মস এবং যেগুলো আছে এমপ্লয়মেন্টের যে টার্মস, যারা এরকম আমরা যারা চাকরি জয়েন করছে আমরা দেখতে পাচ্ছি যে যখন আপনি যে অফার লেটার দেন সেখানে অনেকগুলো টার্মস থাকে এবং আপনি যখন অ্যাকসেপ্টেন্স দেন এবং সেই যেখানে সাইন করেন দেখেন অনেকগুলো আপনার টার্মস কন্ডিশনে সার্ভিস রুলস বলতে কথা হচ্ছে, সেই সার্ভিস রুলসে আপনি সাইন করতে হচ্ছে, সেটা বলা হচ্ছে টার্মস অফ এমপ্লয়মেন্ট। টার্মস অফ এমপ্লয়মেন্ট ডিটেইলিং দ্য রাইটস এন্ড ডিউটিজ অফ দ্য পার্টি মে কাম ফ্রম এ নাম্বার অফ সোর্সেস। হ্যাঁ, টার্মস অফ এমপ্লয়মেন্টে এখানে আপনার যে পার্টি বলতে এখানে এমপ্লয়ি এবং এমপ্লয়ারকে বোঝানো হচ্ছে, তাদের ক্ষেত্রে যে টার্মস রাইটস এবং ডিউটিস সেগুলো এখানে বলা হয়ে থাকে। সাম টার্মস ফর এক্সাম্পল দ্য ওয়েজেস, যেমন স্পেসিফিক কিছু টার্মস আছে, যেমন মেইন টার্মস গুলো যেগুলো হচ্ছে ওয়েজেস, তার মজুরি কত হবে, আওয়ার্স অফ অ্যাটেন্ডেন্স, সে কত ঘন্টা কাজ করবে, এন্ড ওয়ার্ক রিকোয়ার্ড, তার কি আর কি কাজ মানে কি কাজ তার দরকার, মেবি এক্সপ্রেসলি নেগোশিয়েটেড এন্ড এগ্রিড আইদার ওরালি অর রিটেন করেসপন্ডেন্স। এটা ওরালি হতে পারে অথবা রিটেন করেসপন্ডেন্সের মাধ্যমে হতে পারে। when the employee is initially offered and accept the job। ঠিক আছে, এমপ্লয়িকে প্রথমে ইনিশিয়ালি অফার করা হয় এবং সেইটা জবটা অ্যাকসেপ্ট করে নেয়। There are terms implied in common law in the absence of the express terms to the contrary, which apply generally and only to particular trades or industries, and there are terms imposed by the statute which usually may not be excluded। এখানে বলা হচ্ছে যে এক্সপ্রেস টার্মস ছাড়া কিছু ইমপ্লাইড কিছু টার্মস আছে যেগুলো হচ্ছে আপনার মানে দেশ অথবা আপনার রাষ্ট্র যদি কোনো কিছু টার্মস কোনো ওই পার্টিকুলার ট্রেড অথবা পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে টার্মস অ্যাড করে দেয় তাহলে সেটা এক্সক্লুড করা যাবে না। Terms of employment may be varied from time to time, as when a new wage is agreed। অনেক সময় কি হয় আপনার স্যালারি ডিভাইস হয়, স্যালারিটা ডিভাইস যখন হয়, নতুন যখন ওয়েজেস হয়, সেক্ষেত্রে কি হবে আপনার টার্মস এন্ড এমপ্লয়মেন্টটা ভেরি করে। An employee who carries on working under the new terms may be deemed to be impliedly accepted them। আপনার স্যালারি মনে করেন যে বর্তমান করোনায় অনেক ক্ষেত্রে স্যালারি কমতে পারে, স্যালারি কমলো, আপনি ওই কমার স্যালারিতে আপনি কাজ করতেছেন, তাহলে যদি আপনি কাজ করেন তাহলে ধরে নেওয়া হবে আপনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, যে টার্মসগুলো আছে সেই টার্মসগুলো অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। বাট if he or she does not so after an immediate protest, he or she may still have a remedy। after he or she does so after an immediate protest, এবং সে যদি সেক্ষেত্রে যদি ইমিডিয়েট প্রটেস্ট করে তাহলে সে হয়তো বা এই ক্ষেত্রে রেমিডি পেতে পারে। আর যদি না প্রটেস্ট করে তাহলে ধরে নিয়ে সেই ক্ষেত্রে এগ্রিড হয়েছে। Terms of employment are the responsibility and benefits of a job as agreed upon by an employer and employee at the time of hiring। ঠিক আছে, those generally include job responsibility, terms of employment is job responsibility, work hour, vacation, sick days, and they may also include benefits such as health insurance, life insurance, and retirement plans। Assalamualaikum। Hello। Terms of employment of the responsibility benefits of the job agreed, সেটা আমরা বললাম যে এখানে এগুলো থাকবে। they may also include benefits such as health insurance, life insurance, retirement plans, এগুলো টার্মস ইমপ্লিমেন্টের অন্তর্ভুক্ত থাকে। ওয়াইজেস কি? ওয়াইজেস হচ্ছে মেইন আসলে ল অফ এমপ্লয়মেন্টের প্রধান টার্মস হচ্ছে ওয়াইজেস। ঠিক আছে, আপনি এই টাকার বিনিময়ে আপনি টাকার জন্য আপনি চাকরি করতেন, টাকার জন্য সবকিছু হচ্ছে। The amount of the wages may be fixed by negotiation and depend upon a collective agreement। এরা তো বাড়িতে গ্রামে গেছে, আমি ঢাকা আছি। হ্যাঁ, মোবাইল ওই যে লিচনে গেছে, ডাক্তার সাথে গেছে, একসাথে গাড়িতে পাঠাচ্ছে। আচ্ছা, গেছে হ্যাঁ গেছে। ওই যে ইয়াতে ফোন দিতে হইব, এইভাবে ফোন দিতে হইব, নাম্বারে ফোন দিতে হইব। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি পরে কথা বলবো, আমি একটা কাজে আছি তো। হ্যাঁ ওকে সরি। The amount of wage may be fixed by negotiation or depend upon a collective agreement or be implied from customer practice or scheme from a combination of those. Very exceptional in the absence of agreement, it will be implied at a reasonable wage will be paid. Other duties of employment. Employment ক্ষেত্রে অন্যান্য যে কাজগুলো যে ডিউটিগুলো থাকবে সেগুলো হচ্ছে in addition to the payment of wages, an employer owes certain implied common law obligation to his employee in the absence of express agreement to the contrary. Employers owe to a duty both as an implied terms in the contract and under the threat of negligence to provide a reasonably safe system of work. এগুলো আমরা আগে বলছি, হ্যাঁ, যে আপনার এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যে আদায় অন্যান্য টার্মগুলোর ক্ষেত্রে কি থাকে, then employer owes certain implied common law. কমন ল কি আমরা আগে বলছি, কমন ল কি কেস ল, কমন ল, হ্যাঁ, জেনারেল নিয়ম যেগুলো সেগুলো কি কমন ল। Obligation to his employee in the absence of express agreement to the contrary. Employers owe a duty. Employer কি করবে, তার ডিউটি both as an implied terms in the contract and under the threat of negligence. Threat of negligence কি, এটা আমরা পড়ছি আগে, ঠিক আছে, to provide a reasonably safe system of work. তাকে একটা সেফ সিস্টেম দিতে হবে, এমপ্লয়ার এমপ্লয়কে একটা সেফ সিস্টেম দিতে হবে, এটা তার ডিউটি, এন্ড টু কমপ্লাই উইথ অল স্টেচুরি সেফটি প্রভিশন, যেটা এই সেফটি সিস্টেম দিতে হবে সেটা আমরা ইমপ্লয়েড টার্মসে পড়ছি, হ্যাঁ। ফেলিওর টু ডু সো মে লিড টু ক্রিমিনাল লাইবিলিটি, যদি সে এই কাজ না করতে পারে তাকে ক্রিমিনাল লাইবিলিটি হিসাবে তাকে লিড করা যেতে পারে, অ্যান্ড টু সিভিল লাইবিলিটি, এভেন আবার তাকে সিভিল লাইবিলিটি বলা হবে। আমরা এই সিভিল লাইবিলিটি কি ক্রিমিনাল লাইবিলিটি কি এগুলো আমরা আগে আলোচনা করছি। ইফ অ্যান এমপ্লয়ি ইজ দেয়ারবাই ইনজুর্ড, এমপ্লয়ি যদি ইনজুর্ড হয় তাহলে তার ক্রিমিনাল লাইবিলিটি এবং তাকে সিভিল লাইবিলিটি হিসাবে তাকে চালানো যেতে পারে। ফাইনালি other duties of employer, employer আরো কি কি ডিউটি আছে। ফাইনালি there is a today a more general employee duty. More general employee upon an employer to behave reasonably and responsibly towards the employee. Each of the duty could take many different forms. For example, pressuring an employee to take risks and unreasonable demotion. If such arbitrary and inconsistent action is sufficiently serious, it may constitute constructive unfair dismissal. ঠিক আছে, আমরা আনফেয়ার ডিসমিসাল কি সেটা আমরা পড়বো। এখানে বলছে অন্য এমপ্লয়ার আদার্স যে ডিউটি, অন্য ডিউটি মানে এমপ্লয়ার ডিউটিগুলো বলা হচ্ছে এখানে, ঠিক আছে। ফাইনালি দেয়ার ইজ এ টুডে মোর জেনারেল এমপ্লয়েড ডিউটি, এমপ্লয়েড এখানে এগুলো কিন্তু এমপ্লয়েড লেখা থাকে না আপনার ইয়েতে। আপন অ্যান এমপ্লয়ার টু বিহেভ রিজনেবলি অ্যান্ড রেসপন্সিবলি টুয়ার্ডস এমপ্লয়ি, এমপ্লয়ের প্রতি কারণ যৌক্তিক এবং যথাযথ আপনার ইয়ে এমপ্লয়ার কি হতে হবে, মানে যথাযথ এবং যৌক্তিক আচরণ করতে হবে। ব্রিচ অফ দিস ডিউটি কুড টেক মেনি ডিফারেন্ট ফর্মস, এর যে অনেক ক্ষেত্রে যে ব্রিচ হচ্ছে তার বিভিন্ন রকম হতে পারে। ফর এক্সাম্পল, প্রেসারিং অ্যান এমপ্লয়ি টু টেক রিস্ক অ্যান্ড আনরিজনেবল ডিমিশন, একজন এমপ্লয়িকে বাড়তি অযথায় প্রেসার ক্রিয়েট করা, হ্যাঁ, এবং আনরিজনেবল ডিমিশন, তাকে ওই মানে কোনো কারণ ছাড়াই তাকে ডিমিশন দিয়ে দেওয়া। If such arbitrary and inconsistent action is sufficiently serious, it may constitute constructive unfair dismissal. In performing the duties of the employment contract, employee may need to also abide by the following implied duty. এতক্ষণ আমরা সব কথাবার্তা বললাম এমপ্লয়ারের কি ডিউটিগুলো আছে, ইমপ্লয়েড ডিউটিগুলো। এখন আমরা বলতেছি এমপ্লয়ির কি ডিউটি আছে, ঠিক আছে। একটা এমপ্লয়ারের ডিউটি কেন আগে বলা হচ্ছে, আপনার নর্মালি ক্ষেত্রে কি হচ্ছে, সবসময় এমপ্লয়ার কি থাকে, তার বার্গেনিং পাওয়ার খুব বেশি থাকে, সে ইচ্ছা করলে যে কোনো এমপ্লয়ির উপর যে কোনো অমানবিক কাজ করতে পারে। এই জন্য এমপ্লয়ারকে আগে প্রাধান্য দেওয়া হয়েছে, তারপর হচ্ছে এমপ্লয়ি ডিউটিগুলো কি, ট্রু টু ওয়ার্ক দ্যাট ইজ আউটসাইড দ্য ডিফাইন্ড প্যারামিটারস অফ দ্য এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, তার কাজটা যেই প্যারামিটারে করা বলা আছে সেটার চেয়ে আরো একটু ভালো করে কাজটা করা, এটাই এমপ্লয়ির দায়িত্ব। The duty not to disclose any confidential information that has come from the employment relationships এর কারণে যার কাছে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো যেন কনফিডেন্সিয়াল হিসেবে ডিসক্লোজ না করে। The duty of the fidelity and good faith, which ensures that the employees only conduct
himself or herself in a way that is consistent with the employment contract. ঠিক আছে, তার ডিউটিটা হচ্ছে গুড ফেইথে হতে হবে, যার জন্য সে যেন যার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের সাথে তার কনসিস্টেন্স থাকে। The duty to use skill and care in performing the various duties, তার যত তার কাজগুলো দায়িত্বগুলো পালন করবে সেখানে স্কিল এবং তার যত যোগ্যতা এবং দক্ষ এবং সে কেয়ার ভাবে কাজ করতে হবে, এটা তার ডিউটি। ঠিক আছে, ডিউটি টু ফলো অল ইনস্ট্রাকশন অফ দ্য এমপ্লয়ার দ্যাট আর রিজনেবল অ্যান্ড লফুল। আপনার সর্বশেষ কথা হলো এমপ্লয়ি সবসময় এমপ্লয়ারের যত ইনস্ট্রাকশন আছে সব ইনস্ট্রাকশন মানতে হবে, কিন্তু কোনগুলা এখানে তারও বলা হচ্ছে কোন সব ইনস্ট্রাকশনের মধ্যে ছিল আছে যেগুলো হচ্ছে দ্যাট আর রিজনেবল, যেগুলা যৌক্তিক এবং লফুল, যেগুলো আইনত মানে প্রযোজ্য, এইরকম যতগুলা ইনস্ট্রাকশন এমপ্লয়ার করবে সেগুলো মানতে হবে। এমপ্লয়ার যদি লফুল কাজ না করতে, লফুল মানে অ্যাকশনের এগেইনস্টে যদি কোনো কথা বলে, আনলফুল কথা কাজ করতে বলে, সেক্ষেত্রে আপনি ইনস্ট্রাকশন মানতে পারবেন না। রিজনেবল না, আনরিজনেবল হলে আপনি কিভাবে মানবেন, এটা তো সম্ভবই না মানা। ঠিক আছে, এই হলো এমপ্লয়ি ডিউটি। তাহলে এই সবগুলো এমপ্লয়ি ডিউটির ক্ষেত্রে বলা হচ্ছে যে এমপ্লয়ি মাস্ট ওয়ার্ক পার্সোনালি, উইথিন দ্য টার্মস অফ দ্য কন্ট্রাক্ট and cannot delegate the work to substitute, সে শুধুমাত্র সাবস্টিটিউটকে সে কাজগুলো ডেলিগেট করে দিবে তা না। রিজনেবল কেয়ার মাস্ট বি টেকেন ইন দ্য পারফরমেন্স অফ দ্য ওয়ার্ক and such care and skill as the employee profess to have must be exercised. All reasonable orders which are within the terms of the employment must be obeyed. This obedience is only justified if the order is illegal. ঠিক আছে, ডিসঅবিডিয়েন্স শুধুমাত্র সেক্ষেত্রেই এটা গ্রহণযোগ্য হবে বা বিচারে বিবেচনা হবে অথবা জাস্টিফাইড বলা হবে যখন দি অর্ডার ইজ ইলিগেল। ইলিগেল যদি হয় তাহলে সেই দিয়ে ডিসঅবিডিয়েন্স হতে পারবেন, অথবা অন্য সব ক্ষেত্রেই আপনার এমপ্লয়ারের অবিডেন্সই আপনার হতে হবে। এমপ্লয়মেন্টের টার্মস এন্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলো মানতে হবে, আপনি আপনার কাজগুলো 100% করতে হবে, উইথ ডিউ কেয়ারে কাজ করতে হবে। এই হলো এমপ্লয় ডিউটি। আমরা এতক্ষণ যে আলোচনা করছি সমস্যা নাই তো, বোঝা গেছে? স্কিল এন্ড কেয়ার যেটা বলছে সেখানে স্কিল বলতে তো স্কিল বোঝাচ্ছে, বাট কেয়ার বলতে কি রেসপন্সিবিলিটি বোঝাচ্ছে এখানে। রেসপন্সিবিলিটি কেয়ার মানে আপনি যথাযথভাবে কাজ করতে হবে, আপনি এমনভাবে কাজ করলেন কোনো কাজ করে ভালো রেখে গেলেন, এটা না। ঠিক আছে, আপনি স্কিল আছে, যেমন মানে আপনি এক্সেলে কাজ করলে আপনি মনে করেন যে সব পাওয়ার পয়েন্ট ড্যাশবোর্ড সব করে ফেলতে পারেন, আপনি করে ফেলছেন, করে ফেলে যা তা করে এক জায়গায় রেখে গেছেন। ঠিক আছে, এটা কি হলো, এটা আরেকজনে এখান থেকে দেখে নিল, ডাটা গুলো বা হ্যাকিং করে নিল বা হ্যাকার ঢুকে গেল। ঠিক আছে, এটা হচ্ছে কেয়ার। আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমি কোশ্চেন করব। আমরা এমপ্লয়মেন্ট বলতে কি বুঝি আমরা, বা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর এবং এমপ্লয়ির ক্ষেত্রে পার্থক্যটা কি বলছিলাম, যে একটা পার্থক্য বলেন স্যার। একটা পার্থক্য হচ্ছে এমপ্লয়ি যে থাকবে সে হচ্ছে আলটিমেটলি লেভেল ল, তারপর হচ্ছে ইনকাম ট্যাক্স, এসব ব্যাপারগুলোতে সে হচ্ছে পাবে, বেনিফিট গুলো পাবে। আর ইন্ডিপেন্ডেন্ট যে কন্ট্রাক্টর সে আলটিমেটলি এই বেনিফিট গুলো সে পাবে না। আরেকটা আরেকটা বলেন, এটা আপনার অনেক সময় পার্থক্য আসে, আরেকজন বলেন। এটা বলবো স্যার, মানে এমপ্লয়ি যে থাকবে সে আলটিমেটলি আন্ডার কন্ট্রোল থাকবে, আর যে হচ্ছে এমপ্লয়ি আন্ডার কন্ট্রোল থাকবে, সে যে হচ্ছে আন্ডার এমপ্লয়ি থাকবে সে হচ্ছে আন্ডার কন্ট্রোলে থাকবে, আর যে হচ্ছে এমপ্লয়ি না সে আলটিমেটলি আন্ডার কন্ট্রোল না, উইথাউট বিং কমপ্লিটলি তার ইচ্ছা অনুযায়ী ইন্ডিপেন্ডেন্টলি কাজগুলো করতে পারবে। হ্যাঁ, আরেকটা বলেন, আরেকজন বলেন। স্যার এমপ্লয়ির উপর ট্যাক্স ধরা হবে ইনকামের ক্ষেত্রে তার পার্সোনাল ইনকাম ট্যাক্সের ফাইল থাকবে তার কাছে। হ্যাঁ, ওই তো ট্যাক্স করবে। হ্যাঁ বলেন। আর কন্ট্রাক্টরের উপর কোনো ট্যাক্স ধরা হবে না তার ইনকামের উপরে। হ্যাঁ, আরেকটা বলেন। তো
তো 5টা আমি 3টা অলরেডি পেয়ে ফেলছি আর স্যার এমপ্লয়ি যে তার জব সিকিউরিটি থাকবে আর কন্ট্রাকচুয়ালের কোনো জব সিকিউরিটি থাকবে না, কন্ট্রাকচুয়াল না, কন্ট্রাক্টর। কন্ট্রাক্টরের কোনো জব সিকিউরিটি থাকবে না। সিকিউরিটি থাকবে না কেন? সেটা ইন্ডিপেন্ডেন্ট, সেটা স্পেসিফিক প্রজেক্ট। জি, শেষ হয়ে গেলে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এখানে আরেকটা হচ্ছে যে আপনার এমপ্লয়ির ক্ষেত্রে সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার, আদার্স অন্যান্য যে বেনিফিট, হ্যাঁ আপনার ওইগুলো থাকবে। গ্র্যাচুইটি বলি, প্রভিডেন্ট ফান্ড বলি, আদার যে বেনিফিট থাকবে সেই বেনিফিট থাকবে। কন্ট্রাক্টরের ক্ষেত্রে এরকম কোনো বেনিফিটের সিস্টেম নাই। ঠিক আছে, এই ছিল মোটামুটি আমাদের কন্ট্রাক্টর এবং ইন্ডিপেন্ডেন্ট এমপ্লয়ি এবং ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের ক্ষেত্রে পার্থক্য যদি আসে আমরা এইভাবে লিখবো। আর এখানে কি ওই যে ভ্যাকেশনের ব্যাপারটাও আসবে, সিক লিভ বা ওই যে মানে এই ব্যাপার পেইড হলিডেজ, এইসব ট্রান্সফার মানে কুশনে অ্যারাইজ করে না ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের ক্ষেত্রে, কিন্তু এগুলা আপনার অর্থাৎ আপনি মানে যখন পার্থক্য বলবেন, ডিফারেন্স বলবেন, অনেকগুলো লিখতে পারবেন, আপনার টাইমের উপর ডিপেন্ড করবে, সেগুলো লিখতে পারেন অসুবিধা নেই। যেন আমরা বলছি টার্মস অফ এমপ্লয়মেন্ট বলতে কি বুঝি? স্যার টার্মস অফ এমপ্লয়মেন্ট বলতে স্যার এখানে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে স্পেসিফিক টার্মস, একটা হচ্ছে ইমপ্লাইড টার্মস। স্পেসিফিক টার্মসটা বলতে আলটিমেটলি তার যে ওয়েজেস, তার যে কতক্ষণ কাজ করবে, তার যে ওয়ার্ক রিকোয়ারমেন্ট গুলো সেগুলো হচ্ছে আলটিমেটলি ওরালি বা রিটেনলি ডিসকাশন করা হয়। আবার এখানে একটা ব্যাপার থাকতে পারে স্যার, হচ্ছে যদি ওয়েজেস এর ব্যাপারটা যদি আলটিমেটলি রিজনেবল থাকে তখন হচ্ছে এটা ইমপ্লাইড টার্মস এর মধ্যেও চলে যেতে পারে, রিজনেবলি যদি একটা ডিসকাশন হয়। আগে থেকে যদি এক্সপ্রেস করা না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এটা রিজনেবলি হতে হবে। রিজনেবল প্রাইস। রিকশাওয়ালার ব্যাপারে যদি হইতে পারি স্যার, একটা রিকশাওয়ালার সাথে আমি হচ্ছে কন্ট্রাক্ট করে রাখলাম, একটা জায়গা থেকে একটা জায়গায় যাবো, তখন আলটিমেটলি আমি ভাড়া, সেও জানে আমিও জানি, আমরা ভাড়া ঠিক না করে উঠে যেতে পারি, এরকম কি জিনিসটা? না, এটা না। আপনি মনে করেন যে একটা কোম্পানির এমডি হিসেবে জয়েন করলেন, ঠিক আছে, আগে থেকেই আপনি ইন্টারভিউ দিলেন, করলেন, আপনাকে করলো, স্যালারি ক্ষেত্রে আপনাকে বলা হলো না, আপনাকে বললো স্যালারি কত দিবেন, আপনি বলছেন যে হ্যাঁ আপনারা একটা রিজনেবল একটা যেটা বলেন সেটাই, আপনাকে রিজনেবল বলতে আপনি কাজ করলেন, করার পর মাসে শুধু এই অ্যামাউন্ট একটা তারা দিল, সেটাই রিজনেবল। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার রিজনেবল যেটা বলা হচ্ছে ওয়াইজের। ঠিক আছে, রিক্সার ক্ষেত্রে না, কারণ রিক্সা তো আপনার আসলে এমপ্লয়মেন্টের ইয়াতে এটা পড়তেছে না। যদিও অনেক স্পেসিফিক আপনি যদি বলেন যে এখান থেকে এখানে যাওয়া পর্যন্ত সে আপনার কিন্তু আসলে সে কিন্তু আপনি এমপ্লয়মেন্টে পড়তেছে না সেটা। এখন আমার কথা হচ্ছে টার্মস অফ এমপ্লয়মেন্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে ফার্স্ট মানে এক লাইনের যদি আপনি বলেন সেটা বলছে রাইটস এন্ড ডিউটিজ অফ দ্য পার্টি। আপনার যে দুইটা পার্টি থাকবে তাদের ভিতরে যে রাইটস এবং ডিউটি সেটা হচ্ছে টার্মস অফ এমপ্লয়মেন্ট। ঠিক আছে, এখন টার্মসগুলো কি কি দেন আপনি বলবেন, যেমন এক্সাম্পল টার্মসগুলো হচ্ছে কি কি, ওয়াইজেস, অ্যাটেন্ডেন্স, এইভাবে যেখানে বলা হয়েছে এই অনুযায়ী আপনার এইগুলা লিখবেন। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে টার্মস অফ এমপ্লয়মেন্ট হচ্ছে ডিটেইলিং দ্য রাইটস এন্ড ডিউটিজ অফ দ্য পার্টি। পার্টিদের রাইটস কি এবং তার ডিউটি কি, সে কি পাবে এবং তার কর্তব্য কি, অধিকার এবং কর্তব্য দুইটাই, এইগুলো হচ্ছে টার্মস অফ এমপ্লয়মেন্ট। দেন কোশ্চেন আসছে যে আপনার কি কি টার্মস কন্ডিশন হতে পারে, আপনার হচ্ছে এক্সপ্রেস টার্মস, ইমপ্লাইড টার্মস, আবার এক্সপ্রেস টার্মস হতে পারে ওরাল বা রিটেন, হ্যাঁ এই হচ্ছে এক্সপ্রেস টার্মস। আর ইমপ্লাইড তো আসি, সেই ইমপ্লাইড টার্মসগুলো কি কি, যেমন বলা হচ্ছে যে গভর্নমেন্টের কোনো রুলস আসে কোনো ইন্ডাস্ট্রির উপর, কোনো স্পেসিফিক ট্রেডের উপর, সেক্ষেত্রে সেটাও একটা ইমপ্লাইড টার্মস, হ্যাঁ সেটা আমার মানতে হবে। এইভাবে আমরা এগুলা লিখবো। দেন আমাদের বলা হচ্ছে, আমরা বলছিলাম যে যেমন এখানে টার্মস আরো আছে, যেমন ড্রেস কোড, হ্যাঁ ভ্যাকেশন, সিক ডেজ কত হবে, কোন কিভাবে হবে, সেই কথাগুলো এখানে সব বলা আছে টার্মস অফ এমপ্লয়মেন্ট। দেন হচ্ছে ওয়াইজেস সম্পর্কে বলেন, ওয়াইজেস কি? স্যার ওয়েজেস হচ্ছে মজুরি। হ্যাঁ মজুরি, বাংলা মিনিং। এটা ঠিক বেতন না স্যার, কিন্তু কোনো কাজের জন্য ডে টু ডে যেটা পে করা হয়, আর এটা নিম্নস্থ যারা তাদের জন্য। না, কর্মকর্তা না। এমপ্লয়মেন্টের ভাষায় হচ্ছে ওয়াইজেস হচ্ছে আপনার কাছে আপনাকে যেটা স্যালারি মানে আপনার এমপ্লয়মেন্টের এগেইনস্টে যা দেওয়া হয়, যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ওয়াইজেস। এখানে নিম্ন বা উপরে সেটা বোঝায় না। ঠিক আছে, ওয়াইজেস হচ্ছে দেখেন এনে কি বলছে, দি অ্যামাউন্ট অফ ওয়াইজেস মে বি ফিক্সড বাই নেগোসিয়েশন মাধ্যমে এটা ফিক্সড হতে পারে, অর ডিপেন্ড আপন এ কালেকটিভ এগ্রিমেন্ট, তাদের এগ্রিমেন্টের মাধ্যমে হতে পারে, অর বি ইমপ্লাইড, এটা ইমপ্লাইড হতে পারে ফ্রম কাস্টম অর প্র্যাকটিস অর স্ট্রিম ফ্রম এ কম্বিনেশন অফ দোজ।
ভেরি এক্সেপশনাল ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য এগ্রিমেন্ট, ওই একটু আগে যেটা বললাম আর কি, যদি মজুরি বা এটা অর্থাৎ এখানে স্যালারিকে যেটা বলতেছি আমরা, হায়ার লেভেল বলেন, টপ লেভেল বলেন, অথবা লোয়ার লেভেল বলেন, মিডল লেভেল বলেন, সবগুলো হচ্ছে কি ওয়াইজেস। ঠিক আছে, ল অফ ইমপ্লয়মেন্টের ভাষায় এগুলো হচ্ছে ওয়াইজেস। ক্লিয়ার? কনফিউশন নাই তো? না আমরা স্যার পড়েছিলাম ওই যে ওয়েজেস আর স্যালারি যে একটা হ্যাঁ, ভেক্টরি কজ হচ্ছে ওয়াইজেস আর কি। যারা ওই যে ডেইলি wages, বেসিস salary। পায় তারা ওয়েজেস আমরা জেনেছিলাম, আর যারা মান্থলি পেইড হয় তারা হচ্ছে স্যালারি। না, আপনি ওখানে ছিল, wages ওখানে হচ্ছে ওই salary। ওই ওয়াইজেস এন্ড স্যালারি হচ্ছে আপনার যেটা প্রোডাকশনের সাথে যেটা, সেটা হচ্ছে ওয়াইজেস। ঠিক আছে, আপনি প্রোডাকশন হইতেন না, আপনার স্যালারি 10 লক্ষ টাকা, আপনি প্রোডাকশনের সাথে সরাসরি জড়িত হতে পারেন না। যেটা সরাসরি প্রোডাকশনের সাথে জড়িত না, সেটাকে স্যালারি হিসেবে ট্রিট করা হয়। মানে এখানে আমার শ্রমের বিনিময়ে যেটা পাচ্ছি সেটা আমার এটাই স্যালারি ওয়েজেস, এটা বলে এটাই। ল অফ এমপ্লয়মেন্ট অনুযায়ী আপনার যত কিছু আপনাকে পেমেন্ট করতেছে সবই ওয়েজেসে থাকবে। ঠিক আছে, এগুলো দেখবো আমরা পরে, আরো দেখবো আপনাকে যে আদার যে বেনিফিট গুলো দিচ্ছে, সেই বেনিফিটও ওয়েজেসের ভিতরে ঢুকবে। ঠিক আছে, অর্থাৎ আপনাকে যে বেনিফিট যা দিচ্ছে, ফাইন্যান্সিয়াল বেনিফিট, সব ওয়েজেস, অল আর ওয়েজেস। ইনসেনটিভ কি আসবে স্যার এর মধ্যে? যত ফাইন্যান্সিয়াল বেনিফিট, স্যালারি কোনটা? এটা তো স্যালারি একটা ভাগ, স্যালারি প্লাস আদার্স, এই যে অ্যালাউন্স সব অল আর ইনক্লুডেড টু উইথ এ ওয়েজেস। আচ্ছা আমি একটু কি লাগে স্যালারি, কিন্তু আমাদের মনে হয় এই লেবার লয়ে স্যালারি শব্দটা মনে হয় নেই কোথাও। না, লেভেল স্যালারি ওয়েজেস আছে, মজুরি আর আর আলটিমেটলি আপনার লেভেল লটা কিন্তু আপনার ওই যে নিম্ন শ্রেণী যেগুলা, তাদের জন্য কিন্তু লেভেল লটা অ্যাপ্লিকেবল। সেটা সত্য কথা। লেবার লয়ে স্যার এমনিতে স্যালারি কোথাও নেই, নাই, স্যালারি নাই, ওয়েজেসই আছে। ঠিক আছে, আমরা কনফিউশন হবো না, আমরা যে আইন অনুযায়ী যেটা পড়ি সেটা সেই জায়গায় থাকবো। এখন আমরা বলছি যে এমপ্লয়ারের ডিউটি কি, এগুলো বলেন, দুই একটা বলেন। এমপ্লয়ারের ডিউটি, এমপ্লয়ি ডিউটি রাইট টাইমে স্যালারি দেওয়া, তাদের সেফটি সিকিউরিটি ইনশিওর করা, এমপ্লয়ীদের ওয়ার্ক এনভায়রনমেন্ট ঠিক রাখা। তো আরেকটা হচ্ছে স্যার, মোর ইন জেনারেল এমপ্লয় ডিউটি হচ্ছে তার টু বিহেভ রিজনেবলি, তাদের সাথে মানে যারা এমপ্লয়ি তাদের সাথে হচ্ছে ইয়ে করা, রিজনেবল বিহেভ করা। হ্যাঁ, আপনার হচ্ছে মেইন এখানে যেটা ইমপ্লয়েড ডিউটি টার্মস হচ্ছে, সেটা হচ্ছে সেফ সিস্টেম অফ ওয়ার্ক। এটা আমরা আগেও বলছি। ঠিক আছে, এই উদাহরণটা অবশ্যই দিবেন যখন এমপ্লয়েড ডিউটি আসে। ঠিক আছে, সেফ সিস্টেম অফ ওয়ার্ক, তার কাজের ভালো একটা পরিবেশ দিতে হবে। and to comply with all statutory safety provision, রাষ্ট্রের যত সেফটি প্রভিশন আছে সেগুলো সে ফিল আপ করতে হবে, এটা এমপ্লয়ারের দায়িত্ব। জি, ঠিক আছে, যদি কোনো কারণবশত এটা ফেল মানে সে মানে কমপ্লাই করতে না পারে, তাহলে সে ক্রিমিনাল লাইবিলিটি অ্যাজ ওয়েল এজ সিভিল লাইবিলিটিতে সে পড়ে যাবে এমপ্লয়ার। কি পয়েন্টগুলো আপনার ধরার চেষ্টা করবেন, বুঝছেন? আমি বলে গেলাম আর আপনারা শুনলেন, আসলে শোনার সময় সবকিছু হয় না, এই জন্য আমি আবার ফিডব্যাকের সাথে সাথে চলে যাই। না এটা ভালো হচ্ছে স্যার, আমরা মূল কিছু পয়েন্ট তো আপনার যদি ক্লাস করলেন, করার পরে যদি কিছু না জানলেন, বাসায় পড়লে তো আপনিও পারবেন এই পড়াগুলো। আপনি তো আপনি এক নিয়ে পড়লে আপনিও পারবেন, ক্লাসের দরকার নাই, থিওরি খুব বেশি জরুরি তা না। কিন্তু আপনি যখন ক্লাস করবেন, এক্ষেত্রে কিছু বুলেট কিছু কথা বলি, সেগুলো যেন আপনার মানে আপনার নলেজের যেন আপনার ঢুকে আপনাদের মনে থাকে, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। ঠিক আছে, তারপরে হচ্ছেন দেখেন আদার ফাইনালি কি বলতেছে, ডিউটি আরো কি ডিউটি বলতেছে। এখানে আরো এমপ্লয়ের আরো কিন্তু বর্তমানে মানে আরো স্পেসিফিক কিছু ডিউটি আছে এমপ্লয়ের, যেটা সাধারণত হয়ে থাকে। কি করে? আনরিজনেবল আপনাকে প্রেসার ক্রিয়েট করে। আনরিজনেবল আপনাকে বলা হচ্ছে যে এই কাজ না করতে পারলে আপনাকে কি করতে হবে, ছাঁটাই করে দিব, অথবা আপনাকে ডিমিশন দিয়ে দিব, আপনার বেতন কমাই দিব। মেন্টালি প্রেসার। হ্যাঁ, এটা লিখতে হবে আপনার, যেগুলো মানে খুব কমন। আচ্ছা, হ্যারাসমেন্ট করে, সেক্সুয়াল করে, হ্যাঁ, এই জিনিসগুলো আপনি লিখতে হবে ডিউটিজ অফ এমপ্লয়ার। দেন আমরা চলে যাচ্ছি এমপ্লয়ি ডিউটি কি। এমপ্লয়ি ডিউটি কি বলেন? স্যার তার যে অ্যাসাইন কাজ সেটা রাইট টাইমে শেষ করা, ওনারশিপ নিয়ে কোম্পানির তথ্য, ডেটা ইনফরমেশন গুলো বাইরে প্রকাশ না করা, কনফিডেন্সিয়াল ইনফরমেশন তার ডিসক্লোজ করা যাবে না।
তার যে দক্ষতা আছে তাকে যে পে করতেছে কোম্পানি সে অনুযায়ী সেই স্কিল অনুযায়ী মানে তাকে তারপরে ডেলিভারি এখানে একটা দেখেন ফ্রেজ ওয়ার্ড ইউজ করছি, হ্যাঁ, ফিডিলিটি এন্ড গুড ফেইথ, মানে এটা লয়ালটি লিখবেন, হ্যাঁ, লয়ালিটি। ফিডিলিটি এন্ড গুড ফেইথ এই কথাটা লিখবেন। স্কিল এন্ড কেয়ার এই ফ্রেজগুলো অবশ্যই লিখবেন, এইগুলো হচ্ছে এমপ্লয়ি ডিউটি। আর হ্যাঁ। মালিক যদি কোনো ইলিগেল কাজ করে সেটার রয়্যালিটি কি দেখানো উচিত? না, দেখতে পারবেন না তো, সেটা তো আমি বলে দিচ্ছি এখানে। This obedience is only justified if the order is illegal. আপনাকে আগে বলছে স্যার ওবিডেন্স হতে হবে, পরবর্তী বলা হচ্ছে কি যদি এটা ইলিগেল হয় সেটা আপনি ডিসওবিডেন্স করতে পারবেন। এবং এখানে বলা আছে দেখেন দি ডিউটি এমপ্লয়ি ডিউটি কি, দি ডিউটি টু ফলো অল ইনস্ট্রাকশন অফ দ্য এমপ্লয়ার দ্যাট আর রিজনেবল অ্যান্ড লফুল। যেগুলো লফুল এবং রিজনেবল সেটা আপনি এই জন্য লেখার সময় আপনি ওইভাবেই লিখবেন যেটা আপনার কথাটা যেন পেশ না দিতে পারে। আপনি যদি লেখেন পরীক্ষা এতটুকু দি ডিউটি টু ফলো অল ইনস্ট্রাকশন অফ দ্য এমপ্লয়ার, এমপ্লয়ার সবগুলো ইনস্ট্রাকশন তার ফলো করতে হবে, তাইলে কিন্তু আপনি ইচ্ছা করলে যদি খাতা দেখেন জিরো দিতে পারবো যে এই লাইনটার জন্য সে কি লিখলো। এমপ্লয়ার সব কথা তো সে মানবে না। দ্যাট আর রিজনেবল অ্যান্ড লফুল, যেগুলো রিজনেবল এবং লফুল। ক্লিয়ার? থ্যাংক ইউ, আপনি সুন্দর কোশ্চেন করছেন। নেক্সট এই হলো মানে আমাদের এমপ্লয়ি ডিউটিগুলা। এখন বলেন এমপ্লয়ি ডিউটিগুলো আরেকজন বলেন তো, সাম আপ করেন। এটা হচ্ছে স্যার আমরা আমার অ্যাসাইন দায়িত্বগুলো পালন করব, কোম্পানি ইনফরমেশন গুলো আমি ইয়া করব, মানে বাইরে ইয়া করব না। আর আমাদের যে কোম্পানির মানে ফেসিলিটি কি বলছেন, গুড ফেইথ করব, এবং কোম্পানির যে লিগ্যাল ইস্যু গুলো থাকবে লিগ্যাল ইয়াটা, হ্যাঁ স্কিল এবং কেয়ার করতে ভাবে কাজ করতে হবে। দেন হচ্ছে আপনার কোম্পানির সর্বশেষ কথা হচ্ছে আপনার মালিক যা বলবে সবই করতে হবে, যেগুলো আইনত দেখেন রিজনেবল। বাত করছে এক্স্যাক্টলি স্যার। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি আমাদের এই পর্যন্ত ক্লিয়ার স্যার, আর না পড়লেও দেখতে পারবো আমার পরীক্ষা। হ্যাঁ আমি সেটাই বলতেছি যে আপনি তো লিখবেন কিন্তু হয়তো ভালো মার্কস পাবেন না, আরো মার্কসের জন্য আরো পড়তে হবে। আমি একবারে এটা বলবো না যে এখানেই আপনি শেষ, ঠিক আছে, আপনার পড়তে হবে। দেন আমরা বলবো টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট। আমরা এখানে চলে যাচ্ছি। আর গত ওই স্লাইডটার লেখা ইমপ্লয়েড ডিউটি, তাহলে এক্সপ্লয়েড ডিউটি কোনগুলো? ইমপ্লয়েড আর হচ্ছে এক্সপ্রেস, দুইটা আমরা বলি, এক্সপ্রেস এন্ড ইমপ্লয়েড। এক্সপ্রেস হচ্ছে যেগুলাকে আপনাকে বলে দিয়েছে এই কাজগুলো আপনি করবেন, হ্যাঁ, তারপর আপনাকে বলা আছে যে আবার এক্সপ্রেস দুই প্রকার, একটা হচ্ছে রিটেন আর একটা ওরাল। ওরালি আপনাকে বলা আছে এই কাজগুলো আপনার ইনস্ট্রাকশন করতে হবে, রিটেন বলা আছে এইগুলা করতে হবে। আপনার রিটেনকে যেগুলো অ্যাসাইন করা হবে, কোম্পানির যে ইনস্ট্রাকশন থাকে সেটা সার্ভিস রুল যেটা সেটা তো মানতেই হবে, আপনি তো সেটা তো অবশ্যই মানতে হবে। সেটার পরে ইমপ্লয়েড কিছু কন্ডিশন আছে যেগুলা আমরা সাধারণত কি করি, যেমন মনে করেন একটা গল্প বললে সুন্দর লাগে, যেটা হচ্ছে যে মনে করেন আমরা যারা ব্যাংকার, আমরা ব্যাংকে যখন জয়েন করার পরে অনেকে মনে করেন আমরা M2 লেভেলে যারা জয়েন করছি তাদেরকে সারা বাংলাদেশে 40,000 পরীক্ষা দিচ্ছি। এখন 40,000 পরীক্ষা থেকে সর্বশেষ হচ্ছে 25 থেকে 30 জন রিক্রুটমেন্ট হলো। এখন সে নিশ্চয়ই যারা 40,000 থেকে 30-40 জন রিক্রুটমেন্ট হলো তারা হাইলি কোয়ালিফাইড এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড প্লাস আদার সব কিছু মিলে টিলে তাকে কয়েকবার জাজমেন্ট করা হয়। সে রিক্রুটমেন্টের পরে তখন যখন সে প্রথম ব্রাঞ্চে জয়েন করলো, ম্যানেজার তাকে কি বলা হলো, ম্যানেজার তাকে মিটিং করলো, প্রতিদিন মানে সপ্তাহ কিন্তু মিটিং হয় ব্যাংকের ব্রাঞ্চে। ওই মিটিং এ প্রথমেই বলা হলো যে এরকম এই ডিপোজিট টার্গেট, আপনার এই ডিপোজিট আনতে হবে, এই করতে হবে, এই করতে হবে, এই মাসে এটা করতে হবে। তখন উনি বললো কি, স্যার আমি তো কত কিছু করলাম, করলাম, আমাকে কোথাও তো আপনি লেখা নাই যে আপনি আমাকে ডিপোজিট আনতে হবে, আমার করতে হবে, আমার তো সার্ভিস রুলে কোথাও আমাকে লেখা নাই, আমি তো কোথাও করি, আমি তো স্যার ডিপোজিট আনতে পারবো না, আমি তো ইন্স্যুরেন্সে চাকরি করি না, বা আমি তো মার্কেটিং করতে পারবো না। হ্যাঁ, এই যে কথাটা সে বললো, সে কিন্তু আপনার এক্সপ্রেস টার্মস গুলা দেখছে, সে কিন্তু এই যে এখানে যে একটা ইমপ্লয়েড টার্মস থাকতে পারে সেইটা চিন্তা করে না, ঠিক আছে। তাহলে স্বাভাবিকভাবে তার কেরিয়ার কিন্তু এই যে সে একটা কথা সে চিন্তা করলো এবং এটার জন্য সে বিচ্ছেদ করলো এবং বিচ্ছেদ করার পরে তার কেরিয়ার ধ্বংস হয়ে গেল।
তাহলে এটা এই জন্য আমরা যেখানে এখানে যে করাটা বলতেছি আমরা এগুলো আসলে ইমপ্লয়েড গুলো শেখানোর চেষ্টা করতেছি, আমরা জানার চেষ্টা করতেছি। কারণ আপনি যখন আপনার ফেস করবেন আপনি ইমপ্লয়েড কন্ডিশন গুলাই আপনি বেশি জানতে হবে। না এক্সপ্রেস টার্ম গুলো হতে পারে স্যার, যে ওনার স্যালারি কত হবে, এটা তো আছে, এক্সপেরিয়েন্স যেটা আছে সেটা তো আপনি মানবেনই। হ্যাঁ বোনাস কতটুকু আসবে, লিভ কতদিন হবে, সেগুলো তো বলাই আছে এক্সপেরিয়েন্স। ঠিক আছে, এক্সপেরিয়েন্স আপনি করবেনই। ইমপ্লয়েড গুলাও আপনি কি কি করতে হবে যেগুলো আপনার জানা দরকার সেগুলাই এখানে আলোচনা করা হবে। স্যার আসলে এমপ্লয়েড টার্মসটা এথিক্যালি আসে। আমি এথিক্যালি একটা কোম্পানির জন্য বা একটা অর্গানাইজেশনের জন্য কি কি করব। আমরা সেজন্যই বললাম, আমি প্রথম বলছি, আপনি শুরু করার সময় বলছি আমরা কিন্তু প্রথম ইথিক্স থেকে আসছি। ইথিক্যালি পরে হচ্ছে কর্পোরেট গভর্নেন্স, পরে হচ্ছে আইনত কি আছে বিভিন্ন কন্ট্রাক্ট অ্যাক্ট, সেগুলো কিন্তু ইমপ্লয়েড টার্মস। আপনি এটা আপনার সার্ভিস স্কুলে লেখা নাই, কিন্তু এখানে কিন্তু এগুলো করতে হবে, লতে আছে, সেটা মানতে হবে এথিক্যালি আমাদের মানতে হবে, সেটা ইথিক্যালি মানতে হবে, গভর্নেন্স মানতে হবে। ঠিক আছে, তারপরে আপনার সর্বশেষ হচ্ছে আপনি এমপ্লয়মেন্টের জন্য লেবার ল আছে, আপনি লেবার ল যদি আপনার আওতাধীন থাকেন তাহলে আপনি লেবার ল মানতে হবে। এই জন্য আমি পিছন থেকে আসছিলাম আর কি। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা আমার সামনে আগাই, হ্যাঁ আপনাদের নিউজ করে দিচ্ছি। দেন আমরা বলতেছি টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট টার্মিনেশন করে। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট রিলেশনশিপ, not at the initiative of the employer. The employment relationship can be terminated in the particular by the expiry of the fixed term contract. যদি কন্ট্রাক্টটা ফিক্সড টার্ম কন্ট্রাক্ট হয়ে থাকে, আপনি যদি 1 বছর 2 বছরের জন্য প্রজেক্টে আপনি চাকরি করেন, তাহলে সেক্ষেত্রে আপনার সময় শেষ হয়ে গেছে, আপনার কন্ট্রাক্ট টার্মিনেশন হয়, এমপ্লয়মেন্ট টার্মিনেশন হয়ে যেতে পারে। ঠিক আছে, শুধু এমপ্লয়ারই যে তার নিজের ইনিশিয়েটিভ নিয়ে হয় তা না, এটা বলা হচ্ছে। হ্যাঁ, দি ওয়ার্কারস রেজিগনেশন, ওয়ার্কারও কি করতে পারে, সে রেজিগনেশন দিতে পারে। or by the completion of the task, অথবা তাকে যে কাজটা দেওয়া হয়েছে সে কাজটা কমপ্লিট করে ফেলবে, for which the contract was concluded। এই সব ক্ষেত্রে কন্ট্রাক্ট কি করতে হয়, কনক্লুড, শেষ করে এটা। এই হলো টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট টার্মিনেশন বলতে বোঝায় যে আমরা যে এমপ্লয়মেন্টের যেটার জন্য আপনার এগ্রিমেন্ট হয়েছিল, যেটা কন্ট্রাক্ট হয়েছে, সেই কন্ট্রাক্টটা কমপ্লিট হয়ে যাওয়া, সেই কন্ট্রাক্টটা শেষ করে দেওয়া। সেটা শেষ কি করতে পারে, এমপ্লয়ার সে আপনাকে চাকরি আপনাকে ডিসমিস করে দিতে পারে, আপনি নিজেও টার্মিনেট আপনি রেজিগনেশন দিতে পারেন, আপনার যে কন্ট্রাক্ট ছিল ফিক্সড টার্ম সে টার্মটা শেষ হয়ে দিতে পারে, আপনি যে এইগুলা হচ্ছে যে স্পেসিফিক টাস্কের জন্য করছিলেন ওই কাজটা কমপ্লিট হয়ে গেছে। এই সব কারণে টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট হতে পারে। There are three main types of termination of the employment at the initiative of the employer। এখন এই সবগুলোই হতে পারে, কিন্তু এমপ্লয়ারের দিক থেকে মেইনলি 3 ভাবে টার্মিনেশন করা হয়। There are three main types of termination of employment, main 3 types, আদারও হতে পারে, কিন্তু আমরা 3 main types আমরা বলতেছি। ডিসচার্জ ফর ইনক্যাপাসিটি, তার ক্যাপাসিটি নাই এই জন্য তাকে ডিসচার্জ করা হয়েছে। ডিসমিসাল ফর মিসকন্ডাক্ট, সে মিসকন্ডাক্ট করছে এই জন্য তাকে ডিসমিস করে দেওয়া হয়েছে। অ্যান্ড রিট্রেন্সমেন্ট ফর রিডান্ডেন্সি, কোম্পানিতে লোক সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, রিডান্ডেন্সি, এই জন্য তাকে রিট্রেন্সমেন্ট করা হয়েছে। এই ক্ষেত্রে আমরা ল অফ এমপ্লয়মেন্ট থেকে আমরা এগুলো শিখবো। ডিসচার্জ বলতে কি বুঝি, ডিসমিসাল বলতে কি, রিট্রেন্সমেন্ট বলতে কি বুঝি। ঠিক আছে, এই 3টা পয়েন্ট এখানে হচ্ছে, এই 3টা পয়েন্টের মাধ্যমে এমপ্লয়ার তার এমপ্লয়মেন্ট থেকে টার্মিনেশন করতে পারে। ঠিক আছে, তাহলে পরীক্ষায় আমরা যদি আসে যে টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট, হাউ an employer can be terminated an employee, হ্যাঁ, or the termination of employment, সেক্ষেত্রে হচ্ছে অন দ্য সাইড অফ এমপ্লয়ার সাইড থেকে কি হতে পারে। এইভাবে বিভিন্ন আকারে কোশ্চেনে আপনি কোশ্চেনে আসতেও পারে। সেটা হচ্ছে ডিসচার্জ ফর ইনক্যাপাসিটি, ডিসমিসাল ফর মিসকন্ডাক্ট, এন্ড রিট্রেন্সমেন্ট ফর রিডান্ডেন্সি। দেন আমরা জানবো ডিসচার্জ বলতে কি বুঝি। ডিসচার্জ মিন্স দ্য টার্মিনেশন অফ সার্ভিস অফ ওয়ার্কার ফর রিজনস অফ ফিজিক্যাল অর মেন্টাল ইনক্যাপাসিটি অর কন্টিনিউটি হেলথ or similar reasons not amounting to misconduct। ঠিক আছে, আপনার এমন কি ভাবে সেটা মানে ডিসচার্জ তখনই করা হবে যদি এমপ্লয়ি যে তার যদি কোনো সমস্যা হয়, সে যদি ইনক্যাপাসিটি হয়, ফিজিক্যাল মেন্টাল, সে সবসময় সুস্থ থাকে, হ্যাঁ, মাসের ভিতরে মানে 4 দিন 5 দিন সে এরকম সিক লিভ বিভিন্ন কারণে তার বিভিন্ন রিজন থাকে, অথবা তার কোনো মিসকন্ডাক্ট হয়, এইসব কারণে তার আচরণগত কিছু কারণ আছে, হ্যাঁ, যেটা আপনার ওই আরেকটা যেটা ডিসমিস সেটা হয় না, কিন্তু তার ডিসচার্জের আওতাধীন হয়ে যায়। এ হলো ডিসচার্জ। তাহলে পরীক্ষা আপনার আসতে পারে ডিসচার্জ ডিসমিসাল মধ্যে পার্থক্য, ডিসমিসাল এবং
আপনার রিটেন্সের ভিতরে পার্থক্য, আমরা যদি ডেফিনিশন ভালো জানি এবং ক্যারেক্টারিস্টিক্স বুঝি তাহলে আমরা সবগুলো লিখতে পারবো। দেন হচ্ছে ডিসমিসাল। Dismissal is defined as the termination of services of worker by the employer for misconduct. ওয়ার্কার যদি মিসকন্ডাক্ট করে তাহলে তাকে ডিসমিসাল করা হয়, তাকে সার্ভিস থেকে টার্মিনেশন করা হয়, যে পন্থাটা সেটাকে বলা হচ্ছে ডিসমিসাল। এবং ডিসমিসাল হচ্ছে আপনার সবচেয়ে খারাপ, যার ধরুন আপনি যে অনেক বেনিফিট যা পাবো সে বেনিফিট সব ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ, তারপর দিস টেস্টিং টু আউটলাইন দ্য সেভারাল ক্যাটাগরিজ অফ মিসকন্ডাক্ট ইনক্লুডিং উইলফুল insubordination or the disobedience, theft, fraud and dishonesty, bribery, habitual late attendance, habitual negligence of work, and falsifying or tampering with the employer's official record. ঠিক আছে, কেন আপনার মিসকন্ডাক্ট বলা হচ্ছে? তাহলে মিসকন্ডাক্ট গুলো কি কি? বিভিন্ন ক্যাটাগরি মিসকন্ডাক্ট হতে পারে, যেমন বলা হচ্ছে এখানে উইলফুল, ইনসাবঅর্ডিনেশন আর ডিসওবিডিয়েন্স। ইচ্ছাকৃতভাবে সে শুধু ডিসওবিডিয়েন্স হয়ে গেল, ঠিক চুরির দায়ী, ফ্রড, ডিসঅনেস্টি, ব্রাইবারি, বা যে কোনো কারণে ঘুষ এবং তার ক্ষেত্রে লেট অ্যাটেন্ডেন্স, হ্যাবিচুয়াল নেগলিজেন্স, ফলসিফাইং, এইসব কারণে তাকে এগুলো হচ্ছে মিসকন্ডাক্ট। আর এই মিসকন্ডাক্টের কারণে তাকে কি করা হবে? তাকে ডিসমিস করা হবে। ডিসচার্জের আওতাধীনে আমরা ডিসমিস আলোচনা করে ফেলছি। হ্যাঁ, আমরা ডিসমিস পরবর্তীতে আবার এটা দেখবো যে এটা গেল ডিসচার্জ। এটা আমরা লেবার অ্যাক্টে আমরা যেটা দেখবো সেকশন 22 সেকশন 22 লেবার অ্যাক্টে বলা হচ্ছে ওয়ার্কার মে বি ডিসচার্জ ফ্রম সার্ভিস ফর রিজনস অফ ফিজিক্যাল অর মেন্টাল ইনক্যাপাসিটি ফর কন্টিনিউড ইল হেলথ সার্টিফাইড বাই রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। আপনারা এটা যে এই ডাকগুলা দেন, আপনারা যে মানে যদি আমরা না বুঝি তাহলে আপনারা কেন এগুলো ধরেন কেন? আপনি শুধু শুনলেই তো হয়, ঠিক আছে? এগুলা এটা আপনি ক্যান্সেল করে দেন, মুছে দেন, যেমন আমার এখান থেকে মুছা যায় না, আপনারা তো মুছে দেন। A worker may be discharged from service for reasons of physical or mental incapacity or continuity health certified by the registered medical practitioner. অর্থাৎ লেবার অ্যাক্ট অনুযায়ী বলা হয়েছে, এইটা আমি বললাম একটু আগে যে মেন্টাল ইনক্যাপাসিটি, ফিজিক্যাল ইনক্যাপাসিটি, কন্টিনিউয়াস ইল হেলথ, সেটা আপনি কিভাবে বুঝবেন? সেটা অবশ্যই একটা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের সার্টিফিকেটের মাধ্যমে সেটা প্রমাণিত হবে। If a discharged worker completes not less than 1 year of continuous service, he shall be paid by the employer as compensation 30 days wages for his every year of service and gratuity is payable whichever is higher. এখানে বলা হচ্ছে এখন আমরা হচ্ছে ডিসচার্জ যখন হবে সে কি কি বেনিফিট পাবে সেগুলো বলা হচ্ছে, ঠিক আছে? যখন ডিসচার্জ হবে তার যদি 1 মাসের চেয়ে বেশি সার্ভিস না হয়ে থাকে, 1 মাসের চেয়ে কম হয়ে থাকে, তাহলে সে 30 দিনের মজুরি পাবে। এইভাবে আপনারা এইগুলো দেখবেন। নেক্সট আমরা বলবো আরো বলা আছে যে এখানে কি হবে। According to section 26 বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006 এ বলা হচ্ছে কি টার্মিনেশন এমপ্লয় ওয়ার্কার বাই আদারওয়াইজ বাই ডিসমিসাল otherwise than by dismissal ক্ষেত্রে কি employment of permanent worker may be terminated by an employer otherwise than the manner provided elsewhere in the chapter is given by the notice in a writing of 120 days if he is a monthly rated worker। মানে আপনার এই ডিসমিসালের ক্ষেত্রে আরো কি কি নিয়ম সেগুলো বলা হচ্ছে। 120 দিনের ক্ষেত্রে বা যদি মান্থলি রেটেড ওয়ার্কার হয়ে থাকে 120 দিনের নোটিশ দিতে হবে, 60 দিনে দিতে হবে। এইগুলা আমরা ইয়া থেকে দেখবো, ডাইরেক্ট আইন থেকে দেখবো। এখানে employment of a temporary worker may be terminated by an employer otherwise than the manner provided otherwise in this chapter if it is not due to the completion of the session, abolition and continuation of temporary worker। এগুলো দেখবেন। পার্মানেন্ট ওয়ার্কারের ক্ষেত্রে কি হবে টার্মিনেশন, এটা বলা আছে। এই যে এতগুলা যেটা বললাম, এই যে টার্মিনেশন সবগুলা, এই যে আইনগুলা টার্মিনেশন অফ লেবার অ্যাক্টের 26 যেটা বলা হচ্ছে এগুলো সবগুলো কিন্তু ডিসমিসালের ক্ষেত্রে বলা হচ্ছে। এখন সেকশন 27 এ বলা হচ্ছে বাই ওয়ার্কারে যদি ডিসমিসাল দেয়, টার্মিনেশন দেয়, তাহলে কি হবে? ওয়ার্কার যিনি এমপ্লয়ি সে যদি আপনার রিজাইন লেটার দেয় সেক্ষেত্রে কি হবে?
Section 27 of the Bangladesh Labour Act 2006, termination of employment by worker, a permanent worker may resign his service by giving the employer 60 days notice in writing. 60 দিনের নোটিশ দিতে হবে, অর্থাৎ 60 দিন আগে আপনার নোটিশ দিতে হবে যে সে এখান থেকে ছেড়ে দিবে। A temporary worker may resign his service by giving the employer a notice in writing of 30 days notice. আর যে ক্ষেত্রে যদি মান্থলি রেট ওয়ার্কার হয় তাহলে 30 ডেজ, আর যদি অন্য ক্ষেত্রে হয় তাহলে হচ্ছে 14 দিনের নোটিশ। Where a worker intends to resign his service without any notice, he may do so by paying the employer an amount equal to the wages for the period of notice. ঠিক আছে, আপনি যদি এই যে বললাম 30 ডেজ নোটিস, 30 ডেজ নোটিসে আপনি না দেন, নোটিসের আগে যদি আপনি 30 ডেজ আজকে দিলেন কালকে চলে যাবেন, এরকম কেসের ক্ষেত্রে আপনার কি হবে, এই ইকুয়াল ডেজের যে নোটিস পিরিয়ডের টাকা আপনি আপনার এমপ্লয়ারকে দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনার অর্গানাইজেশনকে দিতে হবে। If a worker remains absent from his workplace for more than 10 days without notice or permission, the employer shall serve him a notice to explain the reason of his absence and join the service within 10 days. In such case, if the worker does not submit any written explanation or join the service within the stipulated time, the employer shall give him further 7 days time to defend himself, and thereupon, if the worker does not join the service or defend himself, he shall be deemed to have been released from service on and from the date of such absence. Where a permanent worker resigns his service under this section, he shall be paid by the employer compensation. এগুলো বলা হচ্ছে যে আপনার যে একটা এমপ্লয়ার ওয়ার্কার সে যদি কোনো নোটিশ না দিয়ে, নোটিশ তো 60 দিন 30 দিন 14 দিন যার যার ক্ষেত্রে প্রযোজ্য সেটা দিবে, দেওয়ার পর সে যদি কোনো নোটিশ না দেয় সেক্ষেত্রে সে কি করতে হবে, সে আপনার ওই পরিমাণ ওয়াইজ যেটা সেটা সে জমা দিতে হবে। যদি কোনো কারণবশত সে কোনো নোটিশ দেয় নাই, অটোমেটিক্যালি সে অ্যাবসেন্ট করেছে, সেক্ষেত্রে 10 দিন যদি অ্যাবসেন্ট থাকে তাহলে এমপ্লয়ার কি করবে, তাকে নোটিশ দিবে, নোটিশের পরে তার মধ্যে ক্লারিফিকেশন যাবে, সেই ক্ষেত্রে এইভাবে তার ক্ষেত্রে মানে তার বিরুদ্ধে মানে ব্যবস্থা নিবে এমপ্লয়ার। দেন আমাদের কোশ্চেন হচ্ছে নোটিস এন্ড ডিসমিসাল। আপনি ডিসমিস করতে হলে যে ডিসমিসের একটু আগে যে আমরা ডেফিনিশন দেখলাম, ডিসমিস ডেফিনিশনটাও আমরা দেখলাম। ডেফিনিশন কিসের জন্য হয় ডিসমিস করা হয়? মিসকন্ডাক্টের জন্য। মিসকন্ডাক্টগুলো কি কি সেগুলো আমরা এখন দেখলাম। এখন মিসকন্ডাক্টটা হয়েছে সেটার জন্য আপনি তাকে ডিসমিস করতে হলে তাকে আগে কি করতে হবে, নোটিশ দিতে হবে। ইউর এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট শুড স্টেট হাউ মাচ নোটিস দ্য এমপ্লয়ার মাস্ট গিভ টু ইউ টু ব্রিং ইট টু অ্যান ইন। This notice must be at least equivalent to the statutory minimum notice, which is a week for each year of service up to the maximum 12 weeks notice after the 12 years service, unless you behave so badly that the employer is entitled to end the contract immediately. Termination by notice. In a fixed term contract there may be a term entitled either in parties to terminate either by notice. If there is no prior agreement on the notice period, reasonable notice must be given at common law. Reasonable notice dependent upon such matter as state practice, length of service, periods by which wages are calculated. Generally, the more important the post, the longer will be reasonable. মানে এখানে একটু আগে বলছি আমরা নোটিশ কয়দিনের হবে, সে যত বছর চাকরি করে, সে 12 বছর চাকরি করে তাহলে তাকে 12 সপ্তাহ ম্যাক্সিমাম 12 সপ্তাহ নোটিশ দিতে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আবার এখানে বলা হচ্ছে যে নোটিশ কত দিনের হবে সেটা ডিপেন্ড করবে সে কতদিন চাকরি করছে, আপনার কাছে কি আছে, তার ইম্পর্টেন্স কি, আর সে যদি আরো বেশি গুরুত্বপূর্ণ হয় সেক্ষেত্রে তার বেশি পরিবর্তন লঙ্গার পাবে এই নোটিশ। হ্যাঁ, নোটিশ দেওয়ার মানে কি, তাকে সুযোগ দেওয়া, কারণ দর্শানোর সুযোগ দেওয়া, সে কেন হয়েছে, আসলে কি এটা ঘটছে কিনা, হ্যাঁ এই জিনিসটা জানা, এটা হচ্ছে নোটিশের মূল উদ্দেশ্য। এখন হচ্ছে আপনি নোটিশ দিলেন, ডিসমিস করে দিলেন, ডিসমিস নোটিশ ছাড়াও ডিসমিস করতে পারেন, আপনার ক্ষমতা আছে, সে এরকম মিসকন্ডাক্ট করছে তাকে ডিসমিস করে দিলেন, হ্যাঁ, অথবা মিসকন্ডাক্ট করে নাই, আপনি তাকে মিসকন্ডাক্টের আপনি কারো কাছ থেকে শুনছেন সে ডিসমিসাল করে দিলেন। এই জন্য এখানে বলা হচ্ছে একটা হচ্ছে ডিসমিসাল অ্যান্ড রংফুল ডিসমিসাল। আপনি যত মানে ডিসমিস করছেন, একটা ডিসমিসাল হতে পারে যে আপনার
মিসকন্ডাক্ট করছে কিন্তু সেটা ডিসমিসাল হলো, এবং ডিসমিসালের জন্য তাকে নোটিশ দিবে, নোটিশ দিয়ে তাকে ডিসমিস করবে। নোটিশ দেন নাই সেটা তাহলে কি হবে, সেটা রংফুল ডিসমিসাল হয়ে যাবে। A dismissal with the appropriate notice will be contractually lawful dismissal. ঠিক আছে, আপনাকে তাকে appropriate notice দিয়ে যদি তাকে ডিসমিস করেন তাহলে তাকে বলে lawful dismissal. এই dismissal without the appropriate notice is a wrongful dismissal unless it is in response to the employee's gross misconduct. যদি এরকম হয় এমপ্লয়ি খুব বেশি মানের মিসকন্ডাক্ট করে ফেলছে, যেটা ভাষা প্রকাশ করার মতো না, এবং যেটা অনেক বেশি করে ফেলছে, সেটা একদিনের তার সময় দেওয়ার সুযোগ নাই, সেই ক্ষেত্রে যদি এরকম ধরা পড়ে তাহলে হয়তো এক্সেপশন হতে পারে, তাকে আপনার নোটিশ ছাড়াও ডিসমিসাল হতে পারে। ডিসমিসাল উইথাউট নোটিস ইন রেসপন্স টু গ্রস মিসকন্ডাক্ট উইল অনলি টেক প্লেস আফটার এ প্রপার ইনভেস্টিগেশন এন্ড ডিসিপ্লিনারি হিয়ারিং। এই ক্ষেত্রে বলা হচ্ছে যদি আপনার মানে গ্রসও করে তাহলেও তাকে কি করতে হবে, প্রপার ইনভেস্টিগেশন করতে হবে, তাকে ডিসিপ্লিনারি হিয়ারিং এর তাকে শুনানির সুযোগ করে দিতে হবে। If an employee is dismissed without proper notice or justification, he may sue for wrongful dismissal. এখন কেউ যদি এরকম করে জাস্টিফিকেশন নোটিশ না ছাড়া যদি করা হয় কোনো এমপ্লয়িকে, তাহলে সে wrongful dismissal-এর জন্য সে মামলা করতে পারে। Unfair dismissal. A person claiming unfair dismissal must obviously have been dismissed either actually with or without notice by the failure to renew a fixed term contract or constructively by the employer misconduct pressuring the employee to leaving. Certain reasons are deemed to be automatically unfair. This will be so if an employee is dismissed for acting properly in connection with the health and safety issue. তাহলে আনফেয়ার ডিসমিসালে কি বললাম আমরা, a person claiming unfair dismissal must obviously have been dismissed either actually with or without notice by failure to renew a fixed term contract. ঠিক আছে, এই কয়েকটা কারণে হতে পারে। উইথ or without notice হচ্ছে either actually মানে মিসকন্ডাক্ট হতে পারে অথবা বাই দ্য এমপ্লয়ার মিসকন্ডাক্ট। এমপ্লয়ার তার প্রতি মিসকন্ডাক্ট করে তাকে প্রেসার ক্রিয়েট করে তাকে এখান থেকে ছুটি কাটাইলো অথবা তাকে এখান থেকে ত্যাগ করতে বাধ্য করা হলো, এই ক্ষেত্রে এটাকে বলা হবে আনফেয়ার ডিসমিসাল। All other reasons are presumed unfair unless the employer can prove otherwise. All other reasons are presumed unfair. মানে বলা হচ্ছে সকল কারণকে বলা হবে আনফেয়ার যদি না the employer can prove the otherwise. Employer যদি এগুলো প্রুভ করতে না পারে। Two requirements must be satisfied. First, the employer must show the principal reason falls within one of the 5 categories. The employee was incapable of doing work through the lack of skill, illness, lack of qualification, and so on. Misconduct, genuine redundancy, contravention of the state, some other substantial reason. এই 5 ক্যাটাগরি বলা হচ্ছে, যদি এগুলো হয় তাহলে এই ক্ষেত্রে আপনার বলা হবে two requirements must be satisfied. First, the employer must show the principal reason. এই 5টা রিজনের ভিতরে প্রিন্সিপাল আপনাকে আপনার দেখাইতে হবে সে এই কারণগুলা হয়েছে, জেনুইন হয়েছে। যদি হয় তাহলে এটাকে বলা হবে লফুল ডিসমিসাল, অন্য ক্ষেত্রে একে বলা হবে আনফেয়ার ডিসমিসাল। দেন আমরা বলছি রিটেনসমেন্ট। আমরা রিটেনসমেন্টটা পরে পড়ি, আপনারা এতটুকু যা পড়ছি এই নিয়ে আমরা একটু আলোচনা করি। এখন আমরা যা আলোচনা করলাম এর ভিতরে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, ফার্স্ট থেকে আলোচনা করতে পারি। আমরা কোথায় এখান থেকে আলোচনা করছিলাম, টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট বলতে কি বুঝি? শুনতে পাচ্ছেন? স্যার শুনতেছি স্যার। হ্যাঁ বলেন, টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট বলতে কি বুঝি? স্যার টার্মিনেশন এমপ্লয়মেন্ট হচ্ছে যে কোনো কারণে যদি কর্মীকে ছাঁটাই করা বা বাদ দেওয়া, এটা হচ্ছে টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট। আপনার কর্মীকে বাদ করে দেওয়া, এটা যে কোনো এটা সাধারণত 3টা কারণে হতে পারে স্যার। একটা হচ্ছে স্যার ডিসচার্জ, একটা স্যার ডিসমিস তার মিসকন্ডাক্টের কারণে, আর একটা স্যার অতিরিক্ত লোক আছে একটা পোস্টে এই কারণে ছাঁটাই করা। এই 3টা কারণে হতে পারে স্যার। এইভাবে কোশ্চেনে আনসার করলে কিন্তু এটা হচ্ছে না। প্রথম হচ্ছে টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট কিভাবে হতে পারে সেটা কিন্তু এটা না।
টার্মিনেশন এমপ্লয়মেন্ট হতে পারে একটা হচ্ছে ফ্রম দা এমপ্লয়ারের দিক থেকে, এমপ্লয়ার তার টার্মিনেট করতে পারে, এটা হচ্ছে একটা টার্মিনেশন হতে পারে। এমপ্লয়ি নিজেও কি করতে পারে, রিজাইন করতে পারে, এটা একটা টার্মিনেশন হতে পারে। অথবা কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, সেটা হতে পারে, ঠিক আছে। অথবা আপনার যে কাজটা আপনাকে দিচ্ছে সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে, এই হচ্ছে টার্মিনেশনের ওয়েটা। ক্লিয়ার? দেন আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এমপ্লয়ার কিভাবে টার্মিনেশন করতে পারে, সেটা হচ্ছে 3টা পদ্ধতি। এমপ্লয়ার টার্মিনেশন করতে পারে, সেখানে হচ্ছে 3টা পদ্ধতি, একটা ডিসচার্জ, ডিসমিসাল, রিটেনশন। ঠিক আছে? নেক্সট আরেকজন বলেন, ডিসচার্জ বলতে আমরা কি বুঝাইছি? ডিসচার্জ এবং ডিসমিসের মধ্যে কি পার্থক্য, কি বুঝছি? ডিসচার্জ বলতে স্যার বোঝাচ্ছে যে একজন এমপ্লয়ারের ক্যাপাসিটিটা কম কাজ করার বা ফিজিক্যালি কাজ করার, সেটাকে বোঝাচ্ছে স্যার। Continuous ill health or incapacity in work, mental incapacity. নেক্সট তাহলে ডিসমিসাল বলতে আমরা কি বুঝছি? তাহলে ডিসমিসাল Misconduct আর মিসকন্ডাক্ট of the employee. মিসকন্ডাক্ট গুলো যেগুলো আছে, ফ্রড, ডিসঅনেস্টি, এরপরে ব্রেভারি, তারপরে লেট অ্যাটেন্ডেন্স, গোপন তথ্য ইনফরমেশন গুলো শেয়ার করা, নেগলিজেন্সি অফ ওয়ার্ক, এগুলো হচ্ছে আপনার মিসকন্ডাক্ট। তাহলে আমরা বেসিক পার্থক্য পাইলাম ডিসচার্জ এবং ডিসমিসালের ক্ষেত্রে। ডিসচার্জ হচ্ছে তার পার্সোনাল, মানে যেটা মানে এমপ্লয়ির কি নাই, হাত নাই, এমপ্লয়ি তার নিজেরও কোনো হাত নাই, এটা হচ্ছে ডিসচার্জ। ডিসমিসালের যে কারণগুলো, সে এমপ্লয়ি সে নিজের ইচ্ছায় এগুলো করে থাকে, সেটা হলো ডিসমিসাল। ঠিক আছে? একটা কন্ট্রোলেবল আর একটা আনকন্ট্রোলেবল। ডিসচার্জ হচ্ছে আনকন্ট্রোলেবল, সে ফিজিক্যাল হেলথ, ফিজিক্যাল ইলনেস, মেন্টাল হেলথ, হ্যাঁ, এই জিনিসগুলো তো তার আসলে কন্ট্রোলের বাইরে, সে তো কি করবে, সে অসুস্থ হয়ে গেছে। কিন্তু ডিসমিসাল যেটার জন্য হয়, সে নিজে দায়ী সেটার জন্য। সেটার জন্য কে দায়ী? এমপ্লয়ি নিজে দায়ী, সে এটা কন্ট্রোলেবল কিন্তু সেটা কন্ট্রোল করে নাই, এটা হলো ডিসমিসাল। দেন আমরা বলছিলাম কি, ডিসমিসালের ক্ষেত্রে আমরা বলছি যে এখানে হচ্ছে একটা হচ্ছে ডিসমিসাল আর একটা হচ্ছে রংফুল ডিসমিসাল। এটা কি বলছিলাম? ও এর আগে হচ্ছে আরেকটা হচ্ছে যে আমরা যখন নোটিশের কথা বলছি, নোটিশের ক্ষেত্রে যখন কোনো ওয়ার্কার যদি সে আপনার চাকরি ছেড়ে যে ডিসমিস করে বা রেজিগনেশন দেয়, সেই ক্ষেত্রে সে কি করবে? এটা হচ্ছে পার্মানেন্ট এমপ্লয়ি হলে 60 দিনের, আর আদার্স হলে সেটা 30 দিন। প্রবেশনের পিরিয়ডের সময় সে হচ্ছে 30 দিনের, পার্মানেন্ট হয়ে গেলে 60 দিনের। আর আদার্সের ক্ষেত্রে বিভিন্ন আপনার আছে যে ওয়ার্কার যে মান্থ বেসিসে আছে, ইয়ে বেসিসে আছে, সেই ক্ষেত্রে মানে ওই অনুযায়ী একটা 14 দিনের, একটা হচ্ছে 30 দিনের। ঠিক আছে? এটা ওয়ার্কার যখন ইয়ে করবেন। আরেকটা হলো যে এমপ্লয়ার, সরি এমপ্লয়ার না, এমপ্লয়িও এটা আপনার নোটিশ দিবে। এমপ্লয়িও ঠিক একই রকম 60 দিনের নোটিশ দিবে। ঠিক আছে? এমপ্লয়ি সে রেজিগনেশন দিলে সে 60 দিন আগে সে নোটিশ দিবে। যদি সে নোটিশ দিতে না পারে, হ্যাঁ, ইমিডিয়েট দিতে হয়, তাহলে সে কি করবে? সে পরিমাণ তার যে ওয়েজেস আছে, সে ওয়েজেস সে কি করবে? ফেরত দিবে, জমা দিবে। ঠিক আছে? স্যালারি জমা দিতে হয়, এটা আমরা জানি, আমরা যারা জানি যে এরকম পরিমাণ স্যালারি আমরা জমা দিতে হয়। স্যার এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা যে এমপ্লয়মেন্ট লেটারটা, আমি বিশেষ করে এইচআর এর কাজ করি, তো এমপ্লয়মেন্ট লেটার এখানে আমরা 1 মান্থ বলে দিই। হ্যাঁ, 1 মান্থ তো না, লেভেল অনুযায়ী 2 মাস। হ্যাঁ, তো বোথ সাইড বলে দিই আমরা, এবং আমি এমপ্লয়ার বা এমপ্লয়ি দুপক্ষে এগ্রি হয়ে কিন্তু 2 মাস, হ্যাঁ, লেভেল অনুযায়ী 2 মাস, এটা 2 মাস আছে এখন। আমি সেটা বুঝেছি স্যার। এখন আমি বলতেছি আমরা যারা 1 মাস বোথ সাইড এগ্রি করে যে আমি দিল 1 মাস, আপনি দিল 1 মাস, তাহলে তো এটা তো ইলিগাল হয়ে গেল স্যার, মনে হয়। 1 মাস না তো, 1 মাস তো ইলিগালি, এটা তো লেভেল অনুযায়ী তো হয় না। না, সেটাই আছে স্যার। আমরা তো মেইনলি বিশেষ করে আপনার এই এক্সিকিউটিভ বা এই লেভেলে 1 মাস দিয়ে, আর ম্যানেজার টু অ্যাবভ হচ্ছে আপনার 2 মাস থাকে নোটিশ পিরিয়ডটা, যেটা যে বোথ সাইড। আমার অর্গানাইজেশনে আগে 3 মাস ছিল, সেটাকে মনে হয় লেভেল ল দেখে পরে এটা 2 মাস নিয়ে আসছে।
না স্যার, প্রত্যেক কোম্পানিতে প্রায় 2 মাস থাকে স্যার, প্রত্যেক হ্যাঁ। কোম্পানিতে প্রায় 2 মাস আছে স্যার। 2 মাস থাকে আপনার যে কোম্পানিতে, সেটা আপনার এইচআর এটা আপনার যদি লেভেলও কমপ্লাই করতে হয় তাহলে এটা অ্যামেন্ডমেন্ট করতে হবে। ঠিক আছে, সার্ভিস রুল তো আপনারা নিজেরা মানে অর্গানাইজেশন নিজে তৈরি করছে, সুতরাং এটা অ্যামেন্ডমেন্ট করতেই হতে পারে প্রয়োজন হতে পারে। এটা আমরা সার্ভিস অ্যাপ্রুভ করে আসছি। স্যার গোল্ডেন হ্যান্ডশেক করে যে সেক্ষেত্রে কি ডিসচার্জের মধ্যে পড়ে? গোল্ডেন হ্যান্ডশেক হচ্ছে আপনার এটা ইয়ের জন্য, একটু এখন আমরা যেটা বললাম ডিসচার্জ, যেটা ডিসচার্জ, সে গোল্ডেন হ্যান্ডশেক কাদেরকে করা হয় যদি সে কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, ইনভ্যালিড, তাই তো নাকি? না স্যার, এটা ওই যে মানে কোম্পানি চালাতে পারতেছে না সেই মুহূর্তে, তাহলে রিডান্ডেন্সি হয়ে গেছে বা কোম্পানি তার মেশিন নষ্ট হয়ে গেছে বা এই সেই আদমজির যে প্রোডাকশন চালাতে পারতেছে না, এগুলা এটা কি ডিসচার্জের মধ্যে পড়ে? না না, ডিসচার্জ না, আমরা আসতেছি সেটা। এখানে 3টা পদ্ধতি, একটা হচ্ছে ডিসচার্জ, ডিসমিসাল, তারপরে রিট্রেন্সমেন্ট। ছাঁটাই যেটা, ঠিক আছে, রিট্রেন্সমেন্ট আমরা আসতেছি। মানে মালিকের অপারগতার জন্য যখন ছেড়ে দেওয়া হয়, হ্যাঁ, মালিকের অপারগতার জন্য যখন ছেড়ে দেওয়া হয় সেক্ষেত্রে আপনাকে বেনিফিট দিয়ে 3 মাসের স্যালারি এইসব দিয়ে আপনি স্যালারি, এগুলো আমরা আসতেছি এখানে। দেন আমরা বলছি ডিসমিসাল এবং রংফুল ডিসমিসাল। সেক্ষেত্রে কি বলা হচ্ছে? ডিসমিসাল, রংফুল ডিসমিসাল এক্ষেত্রে কি পার্থক্য কি? ডিসমিসাল তো স্যার নোটিশ দিয়ে দেওয়া হয়, আর এটা যদি উইদাউট নোটিশ যে ডিসমিসালটা করা হয় তাহলে সেটা রংফুল হয়। ডিসমিসাল হচ্ছে যদি আপনার যে প্রসিডিউর, সেই প্রসিডিউর মেনে যদি কাজটা করা হয়, অ্যাপ্রোপ্রিয়েট নোটিশের মাধ্যমে যদি করে, তাহলে হচ্ছে লফুল ডিসমিসাল অর ডিসমিসাল। ঠিক আছে, আর যখন এই যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিউরটা না মানা হয় তখনই বলা হবে রংফুল ডিসমিসাল। এরপর হচ্ছে আনফেয়ার ডিসমিসাল। আনফেয়ার ডিসমিসাল মানে তাকে জোর করে আপনি তাকে মিসকন্ডাক্ট ফালাইলেন অথবা তারে করা হয়, যেটা আমরা মনে করেন মেইনলি আমরা প্রাইভেট ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা সবসময় একটা আতঙ্কিত থাকি যে আপনাকে কোনো না কোনো ওয়েতে আপনাকে মানে একটা রিচার্জে ফালাই দিলে আপনাকে যদি ফালাই দেখে তাহলে তো আপনি আপনার সার্ভিস ডেলিভারি কিছু পাবেন না। সেই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে আনফেয়ার ডিসমিসাল। ঠিক আছে, এখানে বলা হচ্ছে এই যে ডিসমিসাল করবে সেগুলো এই 5টা কারণ বলা হচ্ছে। এমপ্লয়ের ক্ষেত্রে এই 5টা বেরিক কারণ হতে হবে। এখন আমরা আমাদের সময়ও বেশি নাই, আসলে 1.5 ঘন্টা ক্লাস বেশি নেওয়া যায় না। হ্যাঁ, তারপর ভালো। আনফেয়ার ডিসমিসালের ক্ষেত্রে কি আমি ইয়ে করতে পারি? মামলা করতে পারবে, এমপ্লয়ি মামলা করতে পারবে। ঠিক আছে, রিট্রেসমেন্ট কি? অ্যাকর্ডিং টু সেকশন 20 বাংলাদেশ লেবার ল অ্যাক্ট 2006 এর অনুযায়ী এ ওয়ার্কার এমপ্লয়েড ইন এ এস্টাবলিশমেন্ট মে বি রিট্রেন্সড ফ্রম সার্ভিস অন দ্য গ্রাউন্ড অফ রিডান্ডেন্সি। এটার যৌক্তিকতা হচ্ছে এখানে লোক সংখ্যা বেশি হয়ে গেছে, সেটা চালাইতে পারতেছে। নো ওয়ার্কার হু হ্যাজ বিন কন্টিনিউয়াস no worker who has been in continuous service for not less than 1 year and an employer shall be retrenched by the employer unless the worker has been given 1 month notice in writing indicating the reasons for retrenchment and the worker has been paid in lieu of such notice wages for the period of notice. ঠিক আছে, বলা হচ্ছে যদি এরকম হয় তার 1 মাসের সার্ভিসের নিচে হয়ে থাকে, 1 বছরের নিচে যদি সে সার্ভিস দিয়ে থাকে তাহলে তাকে 1 মাসের নোটিশ দিতে হবে। ঠিক আছে, এবং এইভাবে আপনার বেশি দিন হলে বেশি দিন নোটিশ দিতে হবে এবং তাকে ওই 1 মাসের স্যালারি তাকে দিয়ে দিতে হবে। No worker who has been in a continuous service of not less than 1 year, এটা ওই 1 year এরটাই বলা হচ্ছে আগেরটা যেটা। A copy of notice is sent to the chief inspector or any other officer authorized by him and also to the collective bargaining agent in the establishment. যেহেতু এটা লেবার ল বলা হচ্ছে সেখানে আপনার এই যে কোর্ট যেমন চিফ ইন্সপেক্টর, হ্যাঁ, অথবা আপনার যে কালেকটিভ সিবিআই যে আছে সেখানে আপনার কি করতে হবে, একটা নোটিশ দিতে হবে, অথবা কিন্তু আপনার তাকে রিটেনশন করতে পারবে না। He has been paid compensation which shall be equivalent to 30 days wages or gratuity
for every completed year of service if any whichever is higher. ঠিক আছে, আপনার রিটেনশন করতে হলে তাকে 30 দিনের মজুরির সমান অথবা গ্র্যাচুইটি এভরি কমপ্লিটেড ইয়ার, প্রতি বছরে 1 বছর কমপ্লিট হলে তার একটা গ্র্যাচুইটি। হ্যাঁ, গ্র্যাচুইটি একটা হতে পারে তার ওই যে রুলস অনুযায়ী যতটা গ্র্যাচুইটি, ওই গ্র্যাচুইটি ফর এভরি কমপ্লিটেড ইয়ার্স অফ সার্ভিস ইফ এনি হুইচএভার ইজ হায়ার। এক্ষেত্রে দেখেন 30 দিনের হচ্ছে কখন, যখন সে 1 বছরের চেয়ে কম হয় তাহলে 30 দিনের। আবার তার যখন 2 বছর 3 বছর 4 বছর হয়ে যায় সেক্ষেত্রে কি হবে, এভরি কমপ্লিটেড ইয়ারের গ্র্যাচুইটি দিতে হবে। ঠিক আছে, হুইচএভার ইজ হায়ার, যেটা বেশি সেটা তাকে দিতে হবে। Notwithstanding anything contained in subsection 2 in the case of the retention of a worker under section and no notice as mentioned in subsection shall be necessary, but the workers who retains shall be paid 15 days wages in addition to the compensation or gratuity as the case may be, which may be payable to him under subsection 2C. এগুলো আবার ওই সাবসেকশনে চলে যেতে হবে। Where any worker belonging to a particular category of workers is to be retained, the employer shall, in the absence of an agreement, any agreement between him and the worker in this behave retains the worker who was the last person to be employed in that category. এখানে কি বলা আছে দেখেন, where any worker belonging to a particular category of workers is to be retained, the employer shall, in the absence of any agreement between him and the worker in this behalf, retains the worker who has the last person to be employed in this category. যে লোকটা আপনার লাস্ট পারসন ছিল এই ক্যাটাগরির ভিতরে, যাদেরকে একই ক্যাটাগরি কয়েকজনকে আপনি ছেড়ে দিবেন, যে লাস্ট পারসন তাকে আগে রিটেন্স করা হবে। ঠিক আছে, অর্থাৎ নতুন লোককে আগে রিটেন্স করা হবে, পুরাতনরা থাকবে। এটা পরীক্ষা প্রায় সময় আসে। রি-এমপ্লয়মেন্ট অফ রিটেন্স ওয়ার্কার, রিটেন্স ওয়ার্কারকে রি-এমপ্লয়মেন্টের ক্ষেত্রে এটা আবার একটা কেস স্টাডি আকার ওয়ার্ক ছিল এক সময় দেখে। হোয়ার এনি নাম্বার অফ ওয়ার্কার্স আর রিটেন্স, একসাথে অনেক লোক আপনি রিটেন্স করলেন, এন্ড দ্য এমপ্লয়ার প্রপোজ টু টেক into his employee any worker within a period of 1 year from the date of such retention, and he shall give an opportunity to the retained worker belonging to the particular category concerned by sending a notice to their last known address to offer themselves for employment, and the retained worker who offer themselves for retention shall have preference over other retained worker, each having priority according to the length of his service under the employer. ঠিক আছে, এখানে বলা হচ্ছে আপনি যখন রিটেন্স করবেন লোকজনকে, রিটেন্সের একটা সংজ্ঞা হচ্ছে যে আপনি তাকে ছাঁটাই করবেন, রিডান্ডেন্সি হয়ে গেছে, কিন্তু আপনার যখন কাজের ওয়ার্ক মানে সুযোগ যখন বাড়বে তখন এই আবার সেম লোক দরকার, এই ক্যাটাগরির লোক দরকার, তখন যাদেরকে রিটেন্স করছে তাদেরকে প্রায়োরিটি দিয়ে আপনি নিয়োগ দিতে হবে। এটা হচ্ছে রিটেন্সের শর্ত। এখন রিটেন্সকে যখন আপনি তাদেরকে প্রায়োরিটি দিবেন, একই অনেক লোক একসাথে আপনি রিটেন্স করছেন, আপনার এখানে কিছু লোক দরকার 1 বছরের ভিতরে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই রিটেন্স ওয়ার্কারের ক্ষেত্রে যার লেন্থ অফ সার্ভিস বেশি, যে আপনাকে বেশি দিন সময় দিচ্ছে, তাকে আগে আপনি প্রায়োরিটি দিবেন। এটার কথা হচ্ছে, মুদ্রা কথা হচ্ছে where any number of workers are retained and the employer propose to take into his employee any worker within a period of 1 year, এটা এবং রিটেন্সের একটা মেয়াদ আছে, এটা 1 বছরের ভিতরে হতে হয়। 1 বছরের পরে আপনি আজকে রিটেন্স করছেন, 1 বছর পরে আপনি হবে, আপনার কাজের ওয়ার্কের পরিবেশ বাড়লো, সেই ক্ষেত্রে আপনি তাদেরকে রিটেন্স যারা গেছে তাদের থেকে যে নিতে হবে সেটা বাধ্যকতা থাকে। 1 বছরের ভিতরে যদি লোক নিতে হয় তাদের ভিতর থেকে নিতে হবে। He shall give an opportunity to the retained worker belonging to the particular category concerned by sending a notice, তাদেরকে নোটিশ দিবেন, পাঠাবেন কোথায়, আপনার কাছে যে লাস্ট যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস অনুযায়ী তাকে নোটিশ দিতে হবে, টু অফার themselves for employment, and the retained worker who so offer themselves for re-employment shall have preference over other retained workers, each having priority according to the length of his service under the employer. Employer তার লেন্থ অফ সার্ভিস অনুযায়ী সে প্রায়োরিটি করবে। আমরা হেলথ এন্ড সেফটি রেজিস্ট্রেশন এগুলো আমরা নেক্সট দিন আলোচনা করব। আমরা এখান পর্যন্ত আজকে কথা বলি।
ঠিক আছে, আপনাদের কি কোনো কোশ্চেন আছে রিটেনশনের ক্ষেত্রে? কিন্তু কোনো কোশ্চেন আছে কিনা বলেন। স্যার এখন যে করোনার জন্য শ্রমিক ছাঁটাই করতেছে এটা কি এটার মধ্যে পড়বে? হ্যাঁ, করোনার কালীনে ছাড়াই করতেছে, তার ওয়ার্ক অর্ডার চলে যাচ্ছে কম, এই অনুযায়ী সে যেটা ছাড়াই করতেছে সেটা এটাতে পড়বে স্যার। মানে আর কি। হ্যাঁ স্যার, রি-এমপ্লয়মেন্ট অফ ডিটেন্স ওয়ার্কার এটা একটু আলোচনা। এটা বললাম তো, রিইনভেস্টমেন্ট রিটার্ন ওয়ার্কার মানে হচ্ছে আপনি 1 বছর ভিতরে যদি ওই যেমন সাপোজ বর্তমান করোনাকালীনে তার ওয়ার্ক অর্ডার চলে গেছে, তার 50 বা ইউটিলাইজেশন, তার ইউটিলিটি যে ক্যাপাসিটি 30% এখন মাত্র সে ইউটিলাইজ করতেছে, সেই ক্ষেত্রে সে অনেক এমপ্লয় হয়তো ছাঁটাই করতেছে। রিটেনসমেন্ট ছাঁটাই করা মানে এটা রিটেনসমেন্টে পড়ছে, এই অনুযায়ী সে যদি আইন অনুযায়ী করে তাহলে রিটেনসমেন্টে দিতে হবে। রিটেনসমেন্টে পাঠাইলে নেক্সট 6 মাস পরে অথবা আগামী জানুয়ারিতে নতুন করে তার প্রচুর অর্ডার আসলো, তা 100% ইউটিলাইজেশন হয়ে গেল, 60% 70% ইউটিলাইজেশন হয়ে গেল, সেই ক্ষেত্রে সে যখন লোক আবার নতুন করে রিক্রুটমেন্ট করবে সেম ক্যাটাগরিতে যদি সে রিক্রুটমেন্ট করে, সাপোজ সে আগে মনে করেন যে আপনার শার্টের জন্য তার এমপ্লয়মেন্ট ছিল, এখন আবার শার্টেরই অর্ডার পাইছে, হ্যাঁ, এবং সেই ক্যাটাগরি লোকই তার দরকার, সেই ক্ষেত্রে সে নতুন যে লোক নিয়োগ দিবে সেটা আগে যাদেরকে ছাঁটাই করছে তাদেরকে আগে নোটিশ দিবে যে হ্যাঁ আপনারা আমার এখানে জয়েন করতে পারেন। যদি তারা জয়েন করে তাহলে তাদেরকে প্রায়োরিটি দিতে হবে, এবং এই প্রায়োরিটির ক্ষেত্রে যারা বেশি দিন তার এখানে সময় দিচ্ছে তাদেরকে আগে নিয়োগ দিতে হবে। এই হলো রিপ্লেসমেন্টের এই সেকশনের এই সেকশন 21 অনুযায়ী বলা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম। আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা 3টা জিনিস জানলাম, এবং এর ভিতরে মোটামুটি আমরা আরো লেভেল ল যেটা ওই একটু আমরা দেখব। স্যার, রিট্রান্সমেন্টের ক্ষেত্রে হ্যাঁ, যদি এমপ্লয়ার নোটিশ না দেয়, হ্যাঁ, এবং সেটা যদি এমপ্লয়ি জানতে পারে কোনোভাবে, সে মামলা করতে পারবে। হ্যাঁ, এবং এরকম কেস স্টাডি পরীক্ষা আসবে কিন্তু, ঠিক আছে, তাদেরকে না দিয়ে নিয়োগ না দিয়ে সে অন্য লোক নিয়োগ দিয়ে দিছে এবং সে তখন একটা মামলা করলো, সেই ক্ষেত্রে তার আপনার আইনত স্যার রি-এমপ্লয়মেন্টের ক্ষেত্রে মামলা করতে পারবে? রিটেনসমেন্টের ক্ষেত্রে মামলা করতে পারবে। মানে রি-এমপ্লয়মেন্ট যখন কেন নিল না, তাকে না নিয়ে অন্যকে নোটিশ না দিয়ে তাকে কেন নিতে, অন্যরে নিবে কিভাবে? স্যার একটা তো স্যার ওকে রিটেন্স করার সময় এই নোটিশ দিবে, আরেকটা আবার নতুন করে নেওয়ার সময় কি নতুন করে আমি একটু আগে যেটা বললাম আপনি তো খেয়াল করেন না, তখনও নোটিশ না দিলে মামলা করতে পারবে? হ্যাঁ, আপনাকে তার সে এখানে এমপ্লয়মেন্ট না, আপনি তাকে তো রিটেন্স করে দিছে, রিটেন্স করে করছে, কাজ নাই, এখন কাজ আছে, তাকে নিতে হবে না আবার। ও স্যার, তাহলে দুই ক্ষেত্রেই করতে পারবে? হ্যাঁ, অবশ্যই করতে হবে, তাকে ফেরত দিতে হবে, তো নিতে হবে। তো আগের যেটা নোটিশ রিটেনসমেন্টের ক্ষেত্রে কিন্তু খুব নোটিশ মানে এখানে জরুরি না, মানে যখন রিটেনসমেন্ট করে তখন হচ্ছে চেকটা হচ্ছে রি-এমপ্লয়মেন্টের নোটিশ তাকে দিতে হবে আগে, এটা জরুরি বেশি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, ইনশাল্লাহ কালকে আবার আগামীকাল 9টায় আবার ক্লাস আছে, আমরা প্রতিদিন 9টায় বসবো ইনশাল্লাহ। আজকে মানে পার্টিসিপেন্ট অনেক কম হয়েছে। কালকেও ক্লাস আছে স্যার? আগামীকাল ক্লাস আছে? হ্যাঁ, প্রতিদিন। ও প্রতিদিন স্যার? প্রতিদিন। বুধবার পর্যন্ত না স্যার হবে? বুধবার পর্যন্ত করবো, হ্যাঁ, বৃহস্পতিবার নিব না, বুধবার পর্যন্ত, তারপর ঈদের পরে 3 দিন। ছাঁটাই যেটা নিয়মটা হচ্ছে যে আমরা মানে বোঝার সুবিধার জন্য ওই যে ফার্স্ট ইন লাস্ট আউট, মানে ফার্স্ট ইন লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা ফার্স্ট ইন ফার্স্ট আউট সেটাই বলা আছে, এখানে বলা আছে রিটেনসমেন্টের নিয়ম। লিফো যেটা লাস্টে যে আসবে সে ফার্স্ট আউট হবে, আপনার কাছে যে সার্ভিস বেশি দিচ্ছে সে এখানে বেশি দিন থাকবে। হ্যাঁ, আবার যখন আমি ইন করাবো তখনও তার উল্টোটা হবে। হ্যাঁ, ইন করানোর সময় উল্টোটা হবে বলতে ওই যে এখানে বলা হচ্ছে যে সার্ভিস বেশি দিন দিছে সে আগে প্রায়োরিটি পাবে, এবং যে পরে ঢুকেছে সে পরে প্রায়োরিটি পাবে। কিন্তু আমাদের দেশে হয়তো উল্টা। আমাদের দেশে আপনি যদি আইন না মানেন সেটা ভিন্ন জিনিস, এবং তার বিরুদ্ধে যদি মামলায় আপনি দাখিল না করতে পারি, আমি তার বিরুদ্ধে অ্যাকশন না দিতে, সে তো করবেই। আইন তো আইনই, আইন না মানাইতে পারলে তো এটা দায়িত্ব হচ্ছে আসলে আইন সংস্থার দায়িত্ব। সংস্থা যদি না কাজ করে কি করবো আমরা? ঠিক আছে, বেস্ট লাক ফর এভরিবডি। ওকে, থ্যাংক ইউ স্যার। কালকে ইনশাআল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ইনশাআল্লাহ স্যার। শেষ করে দিচ্ছি। জি স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। দাদা ভাই